দেখো, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটা আমি একটুখানি আমি ডাউট জিজ্ঞেস করছি। তার আগে একটা প্রবলেম, 1 মিনিট। দেখো, একদিন ওই অফলাইনে যখন পড়াচ্ছিলাম তখন একটা নোমেনক্লেচার নিয়ে একটু কনফিউশন ছিল। আমি বলেছিলাম দুটো পসিবিলিটি হতে পারে। হ্যাঁ, কোনটা মানে বইয়ে একটা সান্ধ্যা পাবলিকেশনের বই একটা ছিল, আমি একটা অন্যরকম ভাবার চেষ্টা করছিলাম। সেইটা প্রথমে একটুখানি বলে নিই। প্রথমে সবার সামনে প্রবলেমটা দিই, তারপরে আলোচনা হবে। CH3 CH2 CH CH2 CH3 CH2 CH CH2 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 CH3, 10টা হয়েছে তো। আর এইখানে আছে তোমার CH, হ্যাং করে যায় না ফোন। CH3 CH CH3 CH3, এই একটা কম্পাউন্ড। 1 মিনিট সময় নাও, হ্যাঁ, সময় নিয়ে এই পার্টিকুলার কম্পাউন্ডে আইউপ্যাক নোমেনক্লেচার বলো। এটা আইউপ্যাক নোমেনক্লেচারটা বলো। একটু সময় নাও, ধীরে সুস্থে করো। হ্যাঁ, একটু প্রবলেম আছে বলেই বলছি আর কি, এই জন্য একদম ঠিক ঠিক করে ভেবে চিন্তে করো। ঠিক আছে, কি ভেবেছো? শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি? হ্যাঁ স্যার, করেছি। হুম, আচ্ছা দেখো, প্রথমে নাম্বারিং এদিক থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা বেসিক্যালি ডেকেন। হুম, এবার এই ডেকেন এখানে একটা খেয়াল করে দেখো যে 3 নম্বর একটা ইথাইল গ্রুপ আছে, আর 5 নম্বর একটা সাবস্টিটুয়েন্ট আছে, মানে 3 নম্বর একটা সাবস্টিটুয়েন্ট আছে,
আর 5 নম্বরে একটা সাবস্টিটুয়েন্ট আছে। আর এবারে 5 নম্বরে যে সাবস্টিটুয়েন্ট তার আবার সাবস্টিটুয়েন্ট আছে। তাহলে এই যে 5 নম্বর যে সাবস্টিটুয়েন্টটা সেখানে তোমার ব্যাকটেরিয়া যে প্রোপাইল এটা, কিন্তু এখানে একটা CH এবং CH3 মানে সাবস্টিটুয়েন্টের আবার সাবস্টিটুয়েন্ট আছে, সেখানে এখানে একটা নাম্বারিং তোমাকে করতে হবে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম। আচ্ছা, এবারে এই যে সাবস্টিটুয়েন্টটা CH2 CH3, এই সাবস্টিটুয়েন্টের নাম কি? ইথাইল। আর আরেকটা যে সাবস্টিটুয়েন্ট আছে CH3 CH3 এই সাবস্টিটিউটের নামটা কি? যদি তুমি এখানে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম বলে দাও, তাহলে সেটা কি হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল। এটা 3 কার্বন বিশিষ্ট তো লংগেস্ট চেনটা, সেখানে প্রোপাইল গ্রুপ। এবার 1 নম্বর 1 প্রাইম এবং 2 প্রাইমে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল। তাহলে খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি এই একটা সাবস্টিটুয়েন্ট, এইটা হচ্ছে অ্যাজ ওয়েল একটা সাবস্টিটুয়েন্ট, তার নামটাই হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল। 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল। আর এবারে দেখো যে যদি এরকম সিচুয়েশন হতো যে সাবস্টিটুয়েন্ট হচ্ছে মিথাইল বা সাবস্টিটুয়েন্ট হচ্ছে প্রোপাইল বা এখানে সাবস্টিটুয়েন্ট হচ্ছে ইথাইল, তাহলে অ্যালফাবেটিক্যালি হবে। অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে সেটা আগে আসবে, ধরো ইটা আগে আসবে দেন এম, বা এমটা আগে আসবে দেন পি, তাহলে প্রথমে ইথাইল তারপরে মিথাইল তারপর প্রোপাইল, এইভাবে আমরা নাম্বারিং করতে, এভাবে আমরা লিখতে অভ্যস্ত। কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে অ্যাজ এ হোল মানে সবটা হচ্ছে সাবস্টিটুয়েন্ট। তা সবটা যদি সাবস্টিটুয়েন্ট হয় তাহলে এই সাবস্টিটুয়েন্টের নামটা কিন্তু অ্যাকচুয়ালি ডি দিয়ে স্টার্ট হচ্ছে। এইখানে এই যে ডাইটা ইজ নট ফর যে দুটো আছে বলে, এখানে এই ডাইমিথাইল প্রোপাইল মানে 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইলটাই হচ্ছে সাবস্টিটুয়েন্ট। তাহলে এবার আমাদের যে নিয়ম অনুযায়ী ডি আগে না ই আগে না ডি আগে, সেই জন্য এই সাবস্টিটুয়েন্টটা আমাকে আগে লিখতে হবে। তাহলে কি হলো দেখো 5 নম্বর পজিশনে কে আছে না, যেহেতু সাবস্টিটুয়েন্টের আবার সাবস্টিটুয়েন্ট আছে সেটাকে তোমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল, এটা পুরো ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল। 3 নম্বর কে আছে ইথাইল, আর এর নামটা তোমার ডেকেন দিয়ে স্টার্ট হবে, শেষ হবে ডেকেন। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নামটা। তাহলে আমরা তখন ভাবছিলাম যে যেহেতু ইটা আগে হয় দেন এম, সেই জন্যে এই 3 ইথাইল 5 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল ডেকেন এই যে দুটো সম্ভাবনার কথা বলেছিলাম, এখানে হচ্ছে এইটা কারেক্ট, এইটা হচ্ছে রং। হ্যাঁ, এবং সারদা পাবলিকেশনের বই এটাই দেওয়া ছিল। তাহলে এখানে দেখো লজিকটা হচ্ছে যে এম আগে না ই আগে নয়, এখানে ইম্পর্টেন্ট ডাইমিথাইল প্রোপাইলটা অ্যাজ এ হোল সাবস্টিটুয়েন্ট, তাহলে ডি আগে না ই আগে, এখানে ডি আগে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা তাহলে এরকম যদি হ্যাঁ এইখানে এইটা কিন্তু অ্যাজ এ হোল এই পুরোটাই হচ্ছে সাবস্টিটুয়েন্ট। যদি ধরো এরকম সিচুয়েশন হতো, ধরো এই 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 8 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে আমি কি লিখতাম 5 এই ডাইমিথাইল লিখতাম। তো এখানে কিন্তু সাবস্টিটুয়েন্টটা হচ্ছে মিথাইল, তো দুটো মিথাইল বলে আমি ডাই লিখেছি, সেখানে কিন্তু এমটাকে ধরতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এমন সিচুয়েশন হলো যে 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে আর 7 নম্বরে তো একটা মিথাইল গ্রুপ আছে, তখন কি হতো, তখন হচ্ছে এই 3 ইথাইল হতো, 5 7 ডাইমিথাইল হতো, ডেকেন হতো। কারণটা হচ্ছে এই যে এইখানে 3 নম্বরে একটা আলাদা মিথাইল গ্রুপ, 7 নম্বরে একটা আলাদা মিথাইল গ্রুপ, এই মিথাইল সাবস্টিটুয়েন্টটা দুবার আছে বলে ডাইমিথাইল। এখানে কিন্তু তা না, এখানে 5 নম্বরে একটাই সাবস্টিটুয়েন্ট আছে, এই পুরো সাবস্টিটুয়েন্টের নামটাই হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম ডাইমিথাইল প্রোপাইল। সেই জন্য এইখানে ডিটা
তোমার অ্যালফাবেটে কাউন্টিং হবে এবং তার জন্য তোমার ডাইমিথাইল প্রোপাইলটা আগে আসবে দেন ইথাইল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? স্যার ওটা বিস মিথাইল হবে না? কোনটা? মানে ওটা ডাইমিথাইল লিখেছে, বিস মিথাইল হবে না? না 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 না, এটা ডাইমিথাইলই হবে। বিস মিথাইলটা হচ্ছে যখন দুটো ফাংশনাল গ্রুপ থাকে তখন তোমাকে বিস দিয়ে লিখতে হয় আর কি। ঠিক আছে, মানে ধরো এমন, মানে এখানে বিসটা কোথায় হবে, যে ধরো লেসে দুটো ফাংশনাল গ্রুপ আছে, সি ডবল বন ও সি ডবল বন ও, ঠিক আছে, তখন হয়তো তোমাকে ওই দুটো একই স্ট্যাটাস, তখন তুমি হচ্ছে বিস দিয়ে লিখবে আর কি। এখানে হচ্ছে ডাইমিথাইল। মানে ওই জন্য নোমেনক্লেচারে অনেক গন্ডগোল আছে। তোমাকে একটা মানে অথেন্টিক কোনো একটা বই থেকে, অথেন্টিক বই মানে ছায়া প্রকাশনীর বই, অথেন্টিক বই, এবার এনসিআরটির বইয়ে কিছু গন্ডগোল আছে, কিন্তু এনসিআরটি বইটা এখন অথেন্টিক ধরতে হবে, যে লেটেস্ট যে এনসিআরটির বই সেইটার মতো করেই তোমাকে কিন্তু আলটিমেটলি লিখতে হবে। মানে যখন বিভিন্ন নিট বা এই ধরনের পরীক্ষা হবে, এনসিআরটির বইয়ে যদি তোমার ধরো ইভেন কোনো একটা ভুল আছে, হ্যাঁ, তাহলে তুমি ওই এবার তুমি হয়তো সেটাই লিখেছো, তোমাকে সামাও কেটে দিয়েছে, তখন তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এনসিআর বইটাকে রেফার করে। সেখানে একটা অথেন্টিক বই থেকে তুমি কিন্তু নোমেনক্লেচারগুলোকে করবে, হ্যাঁ, এবং সেটা লেটেস্ট বই হলে ভালো, কারণ 10-15 বছরের পুরনো বই যদি হয় তাহলে নোমেনক্লেচারের রুল টুল কিন্তু সময় টু সময় পাল্টাচ্ছে। ঠিক আছে, সেগুলোকে মাথায় রাখবে। মানে আমাদের সময়ে যে রুলগুলো ছিল, আমি তো এখন দেখতে পাচ্ছি বেশ কিছু কিছু রুল হচ্ছে পাল্টে গেছে। ওই জন্য একদম বইটা ফলো করে যত বেশি এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো প্রত্যেকটা নিজে নিজে করবে, তাহলেই তোমার হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, আর একটা জিনিস একটুখানি আমি শিখিয়ে দিই, যেটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। ডাবল বানানটা লিখো, DOUBL। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলে একটা জিনিস আছে আর কি, বা অনেক সময় এটাকে অনেক সময় বলা হয় অর ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি। ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, IHD। আসলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কিরকম দেখো, ধরো জাস্ট তোমার মানে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটাকে তুমি কিভাবে বলবে, মানে মানে ধরো আমি অ্যালকেন একটা প্রথমে কনসিডার করি, একটা অ্যালকেন যেটা অ্যাকচুয়ালি তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এবং এইখানে এই এই যে অ্যালকেনটা এটা হচ্ছে অ্যালিফ্যাটিক নট অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেটা অবশ্যই তোমার বেসিক্যালি নন সাইক্লিক বা ওপেন চেন। নন সাইক্লিক ওপেন চেন, এটা ধর ওপেন চেন, এটা আর ওপেন চেন মানে এটা অবশ্য বোঝানো হয়ে গেল। ওপেন চেন, তাহলে ওপেন চেন স্যাচুরেটেড একটা হাইড্রোকার্বন তুমি কনসিডার করো। আচ্ছা, এক্ষেত্রে ধরো যেগুলো আছে, ধরো লেটস সে CH4, CH3 বা C2H6, ধরো C2H6 বা C3H8, C3, C3H8 বা C4H10
মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদের প্রত্যেকের স্ট্রাকচারটা হচ্ছে CnH2n+2, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস। নাম্বার অফ কার্বন অ্যাটমস যদি এন হয়, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2n+2 হচ্ছে। এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এ মানে আসছে, মনে হলো। অনুভব এখন এসে পৌঁছালো না, ছেলে কোথায় রে? দেখো, আচ্ছা, এবারে যখন তুমি অন্যান্য কম্পাউন্ড কনসিডার করছো, ধরো আমি একটা কম্পাউন্ডের কথা বললাম, যারা আমি স্ট্রাকচারটা পুরো লিখে দিচ্ছি না, ওটা না C2H4। তাহলে এই যে C2H4 আমি কনসিডার করছি ফর এক্সাম্পল, বা ধরো C6H6 আমি ভাবছি, তাহলে C2H4 এটা যদি একটা ওপেন চেন স্যাচুরেটেড হাইড্রোকার্বন হতো বা অ্যালকেন হতো, তাহলে কার্বন দুটো থাকলে হাইড্রোজেন হওয়ার কথা কটা? এই যে ফর্মুলা CnH2n+2 থেকে হচ্ছে বেসিক্যালি তোমার 6টা হওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমার 4টে আছে। বা ঠিক আছে, এই পরের যে কম্পাউন্ড আমি কনসিডার করছি C6H6, 6টা যদি কার্বন থাকে, তা হাইড্রোজেন হওয়ার কথা 6 করে 12 দিয়ে 14, অর্থাৎ 14টা হাইড্রোজেন হওয়ার কথা, কিন্তু এখানে দেখো তোমার কি হচ্ছে না, 6টা হাইড্রোজেন আছে। তার মানে যেটা দেখতে পাচ্ছ যে কিছু হাইড্রোজেনের ঘাটতি থাকছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই কটা হাইড্রোজেনের ঘাটতি আছে, হ্যাঁ, তার উপরে নির্ভর করে তোমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা ঠিক হবে। তাহলে যদি এমন হয় যে ইফ deficiency of hydrogen atom from the deficiency of number of hydrogen atom from the expected number of expected number of hydrogen atoms of an open chain saturated hydrocarbon is 2x, then the double bond equivalent dB ইকুয়াল টু হচ্ছে তোমার x। মানে দুটো যদি হাইড্রোজেনের ঘাটতি পড়ে, তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলবো 1, 4টে ঘাটতি পড়লে বলবো 2, বা 6টার ঘাটতি পড়লে বলবো 3 অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে তুমি স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে একটা ওপেন চেন স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেন কনসিডার করো, হ্যাঁ, ওপেন চেন স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেন কনসিডার করো, তার সেখানে কটা হাইড্রোজেন থাকার কথা? যদি কার্বনের সংখ্যা n হয়, তাহলে হাইড্রোজেনের সংখ্যা 2n+2টা হওয়ার কথা। এবার ধরো সেখান থেকে ধরো না 2xটা ঘাটতি আছে, তার 2xটা যদি ঘাটতি হয়, তাহলে তার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলতে হবে কত? বেসিক্যালি তোমার x। ঠিক আছে, আচ্ছা, এবারে এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট তো এইভাবে ক্যালকুলেট করতে পারো। এটা যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এই যে, তাহলে যে ফর্মুলাটা মানে যে ইকুয়েশনটা যেটা দিয়ে তুমি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে পারো, ইকুয়েশন ইউজড টু ক্যালকুলেট ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা হচ্ছে সামেশন ওভার ni ইন্টু নিউ i মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, যেখানে ni হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অফ দ্য ith এলিমেন্ট, আর নিউ আইটা হচ্ছে ভ্যালেন্সি অফ দ্য ith
এলিমেন্ট। ঠিক আছে, এটা আমি এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমাকে দেখাচ্ছি কিভাবে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, এবারে ধরো যদি এমন হয় যে ধরো ইফ ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1, তাহলে কি হতে পারে? একটা হচ্ছে দ্য কম্পাউন্ড বা মলিকুল contains one ডাবল বন্ড, অথবা যেটা হতে পারে দ্য মলিকুল contains one রিং। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ধরো তুমি একটা বললে 3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন হলে কি হবে C3H8, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন। এবারে ধরো আছে তোমার C3H6 বললাম, তাহলে কম্পাউন্ডে যদি C3H6 হয় তার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কি হচ্ছে? বেসিক্যালি তোমার দুটো হাইড্রোজেনের ঘাটতি আছে, দুটো হাইড্রোজেনের ঘাটতি থাকলে যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে 1। তাহলে এবারে দেখো এই যে C3H8 সেটা কেমন দেখতে না, CH3 CH2 CH3। এবারে এই যে কম্পাউন্ডটা কিরকম হতে পারে দেখো, একটা এরকম হতে পারে CH3 CH ডবল বন্ড CH2, একটা ডাবল বন্ড যখন তৈরি হয় দুটো হাইড্রোজেন সরে গেল, তাহলে এইটা একটা হতে পারে। অথবা কি হতে পারে দেখো, তুমি যদি একটা রিং কম্পাউন্ড কনসিডার করো, রিং কম্পাউন্ড এটাকে এইরকম ভাবে লেখো, অথবা তোমার বেসিক্যালি সি 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 H2 H2 H2, দেখো এটাও হতে পারে। তার মানে যখন তোমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 1 হচ্ছে, অর্থাৎ দুটো হাইড্রোজেনের ঘাটতি পড়ছে, তখন তোমাকে বুঝতে হবে যে ওই কম্পাউন্ডের আইদার একটা ডাবল বন্ড আছে, মানে অ্যালকিনের যে ডাবল বন্ড আর কি, সেই ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, অথবা একটা রিং তার মধ্যে আছে। আচ্ছা, যদি এমন হয় যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 2, ইফ ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2, তাহলে কি কি হতে পারে দেখো। এক নম্বর হচ্ছে দ্য কম্পাউন্ড বা মলিকুল আর কি, কম্পাউন্ড কন্টেন্টস দুটো ডাবল বন্ড হতে পারে, 2 ডাবল বন্ড, অর যেটা হতে পারে দ্য কম্পাউন্ড contains one ট্রিপল বন্ড, কার্বন ট্রিপল বন্ড কার্বন। অথবা কি হতে পারে দ্য কম্পাউন্ড contains টু রিংস। অথবা কি হতে পারে দ্য কম্পাউন্ড contains one ডাবল বন্ড and one ring। দেখো এই পসিবিলিটিগুলো হতে পারে যে তোমার যখন ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 2 হচ্ছে, তখন একটা ট্রিপল বন্ড হলেও হবে, দুটো ডাবল বন্ড হলেও হবে, একটি ডাবল বন্ড একটা রিং হলেও হবে, আবার দুটো রিং হলেও হবে। ঠিক আছে, ধরো আমি তোকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে। ধরো আমি এরকম একটা বললাম তোমাকে যে ধরো C6H14, এটা একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, এবার সেইখান থেকে তুমি কি করছো না, 4টে হাইড্রোকার্বন বাদ দিয়ে দাও, C6H10 দাও, তাহলে এইটার হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার বেসিক্যালি 2 হয়ে যায়। আচ্ছা, C6H14 যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনটা, তার একটা নর্মাল স্ট্রাকচারটা আমি আঁকছি, CH3 CH2 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 CH3, এটা আমি নর্মাল অ্যালকেনটাকে আঁকছি। এটা আইসো অ্যালকেন, নিউ অ্যালকেন ইত্যাদিও হতে পারে আর কি। হ্যাঁ, মানে এখানে মানে এরকমই যে হতে হবে সেরকম নয় আর কি, মানে এরকমও তোমার হতে পারে, ধরো এই CH3 CH3 CH CH2 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 CH3, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে CH3 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 CH2 CH2, এটা তাই তো 1 2 3 4 5 5 6 ও 7টা হয়ে গেছে, এখানে একটা বেশি হয়ে গেছে।
এটা বা এটা হতে পারে, মানে ইত্যাদি ইত্যাদি আর কি, মানে এগুলো সবই নর্মাল অ্যালকেন, এটা ইম্পর্টেন্ট না। বাট এই যে করেসপন্ডিং কম্পাউন্ড তুমি কনসিডার করছো কি কি হতে পারে দেখো একটা হচ্ছে তোমার CH2, ধর আমি মানে কোথায় মানে ডাবল বন্ডটা হচ্ছে আমি বাদ দিচ্ছি, মানে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, তাহলে আমি একটা যে কোনো একটা করছি, হ্যাঁ, CH3 ডাবল বন্ড CH CH2 CH2 CH ডবল বন্ড CH। তাহলে এই যে কম্পাউন্ডটা দুটো ডাবল বন্ড আছে, এবারে ডাবল বন্ডের পজিশনগুলো বিভিন্ন হতে পারে, কিন্তু তার মতো করে বিভিন্ন বিভিন্ন আইসোমার হতে পারে। আমি আইসোমারগুলো এখন বলছি না, জাস্ট সিম্পলি দেখো এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা তুমি কনসিডার করছো, সেক্ষেত্রে এই যে তোমার তুমি স্ট্রাকচারটা দেখো, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 2, একে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা দিয়ে 10টা, এটা একটা হতে পারে। আবার ধর একটা কম্পাউন্ড এরকম বলছি CH3 CH C ট্রিপল বন্ড C, এটা হলো CH2 CH2, দেখো একটা ট্রিপল বন্ড করে দিলাম। তুমি দেখো হাইড্রোজেনের সংখ্যা 3টে, একে 4টে 5টা 6টা, কি করলাম, এটা CH, হ্যাঁ 3টে 2টো 5টা 3টে 2টো 5টা, দেখো এটা একটা হতে পারে তার স্ট্রাকচার। আচ্ছা, আবার যেটা হতে পারে ধরো তুমি একটা নিচ্ছ, এই যে স্ট্রাকচারটা, মানে এটা মানে কি, কার্বন কার্বন আছে, এই কার্বন এই কার্বন কার্বন এই কার্বন এই কার্বন কার্বন, এবারে CH2 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 CH2, এখানে একটা CH থাকবে, এখানে একটা CH থাকবে, দেখো দুটো দুটো রিং আছে। তার ক্ষেত্রে দেখো তার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সেই C3H10ই হচ্ছে। আর অথবা যেটা হতে পারে দেখো, এইটা তোমার একটা রিং এইটা আর কি, বা তুমি এটাকে এইভাবে ভাবো CH3CH2 H2 CH CH 1 2 3 4, দেখো দুটো দুটো 4টে 5টা 6টা 7টা, এইখানে 2 হবে, এটা CH2। দেখো এটা দেখো, তাহলে এখানেও দেখো তোমার একটা রিং একটা ডাবল মান হয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই করসপন্ডিং স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ। মানে এখানে আমি টোটাল পসিবল আইসোমার কিন্তু এখন আঁকিনি, আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি, যখন তোমার দুটো দুটো 4টা হাইড্রোজেনের ঘাটতি পড়বে, তখন তোমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 2, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে এই যে 4টে হাইড্রোজেনের ঘাটতি পড়লো, দুটো ডাবল বন্ড তৈরি হলেও হতে পারে, একটা ট্রিপল বন্ড তৈরি হলেও হতে পারে, দুটো রিং তৈরি হলেও হতে পারে, একটা ডাবল বন্ড এবং একটা রিং তৈরি হলেও কিন্তু হতে পারে। তাহলে দেখো এই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট থেকে কিন্তু পসিবল স্ট্রাকচারগুলোকে বুঝতে পারা যায়, এবং যারা ইম্পর্টেন্ট যে সেইখান থেকে তুমি পসিবল আইসোমার্স ভাবতে পারো আর কি। তুমি দেখো এই যে তিনটা আইসোমার তো তুমি পাচ্ছই, এছাড়া তুমি এটা অ্যাডিশনালি পেতে পারবে। যেমন এইখানে ধরো ডাবল বন্ডটা কোথায় আছে, তার মতো করে বিভিন্ন আইসোমার হতে পারে। এখানে ট্রিপল বন্ডটা কোথায় আছে, তার মতো করে বিভিন্ন আইসোমার হতে পারে। বা এখানে দুটোকে ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ডগুলো কোথায় কোথায় আছে, তার মতো করে বিভিন্ন আইসোমার হতে পারে। তাহলে আইসোমানের সংখ্যা তো এরপরে তোমার এক্সট্রা আরো করে বেরোবে, এক্সট্রা আরো তোমার অ্যানালিসিস করে বেরোবে, কিন্তু জাস্ট ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট থেকে তার পসিবল যে স্ট্রাকচার, কটা ডাবল বন্ড কটা ট্রিপল বন্ড রিং আছে কিনা ইত্যাদি একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়ে যাওয়া যায়। আচ্ছা, এবারে দেখো এই যে পার্টিকুলার ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি, যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট পেতে গেলে তোমাকে যেটা করতে হচ্ছে, ওই কম্পাউন্ডের মধ্যে কত রকমের এলিমেন্ট আছে তুমি দেখো, সেই এলিমেন্টের সংখ্যা মানে নাম্বার অফ অ্যাটমস অফ এ পার্টিকুলার এলিমেন্ট, সেটা তোমাকে জানতে হবে, প্রত্যেকটা ভ্যালেন্সিং জানতে হবে, সেখান থেকে কিন্তু তুমি ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটাকে বের করতে পারবে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, ধরো C6H8 এই একটা কম্পাউন্ড C6H8, তার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট আমি কি করবো, দেখো আমি প্রথম ফর্মুলাটাকে লিখে দিই। নিচে 2 আছে, সামেশন ওভার i ni নিউ i মাইনাস 2 হলো -1, তাই তো হয়ে গেল এই ফর্মুলা, সরি +1, সামেশন ওভার i
ni নিউ মাইনাস 2/2 প্লাস 1 প্লাস 1। আচ্ছা, এবারে দেখো এই ফর্মুলাতে যখন এটা ব্যবহার করছি, তাহলে দেখো এটা C6H8, তাহলে এখানে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে প্রথমে কার্বনের জন্য করলে তার নাম্বার অফ কার্বন অ্যাটমস হচ্ছে 6টা, কার্বনের যোজ্যতা হচ্ছে 4 মাইনাস 2, এটা হলো, প্লাস হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তোমার 8টা, তার যোজ্যতা হচ্ছে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, 6 দুগুণে 12 হলো, মাইনাস এখানে হচ্ছে তোমার 8 হলো, বাই 2 প্লাস 1, এটা কত হচ্ছে 12 মাইনাস মানে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হলো, 2 প্লাস 1 মানে তোমার 3 হয়ে গেল। তাহলে এই পার্টিকুলার কেসে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে তোমার 3। ঠিক আছে, এটা ধরো আর একটা বলছি, C8H10O, ধরো C8H10O, O2, তার ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট আমি বের করতে চাইছি। তাহলে এখানে কার্বন আছে 8টা, তার যোজ্যতা 4 মাইনাস 2 হলো, প্লাস হাইড্রোজেন আছে 10টা, তার যোজ্যতা 1 মাইনাস 2 হলো, প্লাস অক্সিজেন আছে 2টো, তার যোজ্যতা 2 মাইনাস 2 হলো, ডিভাইডেড বাই 2 প্লাস 1। কত হচ্ছে দেখো, এখানে 4 মাইনাস 2 প্লাস 2 16 হয়ে গেল, মাইনাস 10 হয়ে গেল, প্লাস 0 হয়ে গেল, বাই 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 3 প্লাস 1 মানে 4 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো যে কেমন করে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করা হবে এই ফর্মুলা দিয়ে? ঠিক আছে, আচ্ছা এই এই একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি করো তো, করে বলো তো। ধরো এই ধরো একটা আমি আমার মতো করে বলে দিচ্ছি, এক মিনিট, C7H8, C7H8, হ্যাঁ এই, এর ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বের করো। 4। দেখো শিওর সবাই? 4 ক্যালকুলেট করে 4 হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রবলেম বাড়িতে দিচ্ছি, বাড়িতে করবে। ধরো একটা কম্পাউন্ড হচ্ছে C4H6, বললাম ইউজিং দ্য concept of double bond equivalent, find out all possible isomers and also give their IUPAC domain। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যতগুলো পসিবল আইসোমার হওয়া সম্ভব তুমি সেটাকে করবে, আঁকবে, এবং সেখানে প্রত্যেকটা আইউপ্যাক নোমেনক্লেচার তুমি দেবে। এটা তোমার কাজ হিসেবে দিচ্ছি। স্ট্রাকচারাল আইসোমার করব। হ্যাঁ, স্ট্রাকচার আইসোমার করবে অবশ্যই, অপটিক্যাল আইসোমারগুলো নয়, স্ট্রাকচার আইসোমার করবে। অপটিক্যাল আইসোমারের ব্যাপারটা না আমি এখন তোমাদের শেখাচ্ছি না, একটুখানি ম্যাচিউরিটি চলে আসুক, কারণ এটা মানে অফলাইনে পড়ালে তাহলে স্টিরিও আইসোমারগুলো না তোমার বুঝতে বেশি সুবিধা হবে আর কি। সেখানে না তোমার ওই নিউম্যান প্রজেকশন ফর্মুলা, ফিশার প্রজেকশন ফর্মুলা, ডিএল, এইগুলো একটুখানি একটুখানি কি বলবো, মানে সামনাসামনি একটুখানি না দেখাতে পারলে একটু অসুবিধা হবে। কিন্তু আমি স্টিরিও আইসোমার বা অপটিক্যাল আইসোমারগুলো এমনিতে এখন বাদ দিয়ে গেছি, আমাদের এনসিআরটির বইয়েতেও বাদ দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এতে ছায়া প্রকাশনী বা ইত্যাদির ক্ষেত্রে এগুলো খুব ডিটেলে লাগবে, কিন্তু সেটা যদি একটুখানি ম্যাচুরিটি চলে আসুক তারপর আমি খুব ভালো করে বলবো সেগুলো।
ঠিক আছে তো? এটা এটা বাড়িতে করো, হ্যাঁ স্যার। এটা এটা হোমওয়ার্ক দিলাম, এটা খালি সময় নিয়ে করতে হবে তো, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। আচ্ছা আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা একটুখানি ফিরে আসছি। দেখো আমরা তোমার আগের দিনে মেকানিজম নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম। আচ্ছা, মেকানিজম নিয়ে কথাবার্তা বলা মানে মেকানিজম বলতে গিয়ে গত ক্লাসে তো বেশ কিছু প্রবলেমই মূলত হয়েছিল, আর স্টেরিক হিন্ড্রেন্স বলতে কি বোঝে সেটাকে আমরা বলেছিলাম। তার আগে আমরা যখন ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, রেজোনেন্স এবং হাইপার কনজুগেশন, এই চারটে মেজর প্রিন্সিপালের কথা বলা হয়েছিল। এছাড়া তোমার হোমোলাইটিক ফিশন, হেটেরোলাইটিক ফিশন, সেক্ষেত্রে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল, এসবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ মাইক্রোফোন অন রয়ে গেছে, একটুখানি অফ করে দাও তো, দেখো মাইক্রোফোন মানে কার একটা অফ অন রয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এবারে আমরা ওইগুলো আলোচনা করেছি। হ্যাঁ, আচ্ছা এবারে টাইপস অফ রিয়াকশনস, অর্গানিক রিয়াকশনস গুলো কত রকমের হতে পারে সেইটার জাস্ট আমি উপরে কিছু ডেফিনেশন বা কিছু এক্সাম্পল যা দিয়ে দিয়েছিলাম, যে চারটে যে ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক রিয়াকশনস আছে, তার মধ্যে সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন এবং রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, সেগুলো আমরা একটুখানি বলেছি। আচ্ছা, আজকে এই সাবস্টিটিউশন এবং এলিমিনেশন, এই দুটো রিয়াকশন, তার যে বিক্রিয়া কৌশল বা মেকানিজমটা, তার যে ডিফারেন্ট টাইপস হয়, সেইটাকে নিয়ে জাস্ট তোমাদের লেভেলে একটু উপরে আমি আলোচনা করতে চাইছি আর কি। এগুলো আসলে কি হয়, এইগুলো পরে আরো ভালো করে তোমার বুঝতে পারা যাবে আর একটুখানি ম্যাচুরিটি চলে আসার পরে। আমরা পার্টিকুলারলি কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা যে 12 এর আছে, কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা বলে নেওয়ার পরে তোমার এই জিনিসগুলোকে বুঝতে আরো সুবিধা হবে। তবু আমরা কিছুটা জাস্ট বলার চেষ্টা করছি আর কি। আমরা এই মেকানিজম অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, এর ক্ষেত্রে দুটো মেজর মেকানিজম, টু মেজর কাইন্ড অফ মেকানিজম, একটাকে বলা হচ্ছে SN1, আরেকটা বলা হচ্ছে SN2। SN1 মানে এখানে 1 ফর ইউনিমলিকুলার, মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। এই ইউনিমলিকুলারের জন্য 1, আর এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, SN1 SN2। ঠিক আছে, নিউক্লিওফিলিক মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে SN2টাকে নিয়ে কথাবার্তা বলি। SN, ধরো তুমি একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছ, অ্যালকিল হ্যালাইড, আমি তার মানে একটা স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে বলছি, সেই স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে বলছি, সেটা হয়তো তোমার এখন একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু মানে মানে যে কথাগুলো বলছি শুধু সেইটুকু একটুখানি জানো আর কি, তাহলেই হবে। ধরো এখানে আই, এই ধরো এই, মানে যে ডটের লাইন যেটা নামছে, মানে ওটা হচ্ছে এই যে আমাদের বোর্ডের যে প্লেনটা তার পিছনে আছে, আর যেটা এই বোর্ড লাইন দিয়ে টানছে এটা মানে তোমার সামনে আছে, আর এইগুলো যেটা নর্মাল সলিড লাইন দিয়ে, সেইটা হচ্ছে তোমার বোর্ডের প্লেনে আছে বা খাতার প্লেনে আছে। তাহলে এইটা হচ্ছে মিথাইল আয়োডাইড। মিথাইল ক্লোরাইড হতে পারে, মিথাইল ব্রোমাইড হতে পারে, মিথাইল আয়োডাইড হতে পারে। হ্যাঁ, মানে মূলত হ্যালাইড। আর আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলছি, এটা ধরে নাও তোমার একটা মিথাইল আয়োডাইড, এটা। আচ্ছা,
এবারে তুমি এখানে কি করছো, একটা নিউক্লিওফাইল ধরে নাও, ওএইচ মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফাইল, ওএইচ মাইনাস এটা হচ্ছে তোমার একটা নিউক্লিওফাইল। এবারে এই নিউক্লিওফাইলের মেকানিজম কিভাবে লিখে দেখো। আচ্ছা, যদি তোমার দুটো ইলেকট্রন মুভ করে তাহলে ডাবল অ্যারো দিতে হয় এইভাবে। আগে একটা ইলেকট্রন মুভ করে, যখন ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজম রিঅ্যাকশন হবে, একটা ইলেকট্রন যখন যাবে তখন এরকম একদিকে অ্যারো দিতে হয়, এরকম অ্যারো দিতে হয়, এটা দিতে হয়। আর এটা মানে ওয়ান ইলেকট্রন ট্রান্সফার, আর এইটা দেওয়া মানে হচ্ছে তোমার টু ইলেকট্রন ট্রান্সফার। ধরো কোনো একটা বন্ড জাস্ট ট্রান্সফার হচ্ছে বা কোনো একটা নেগেটিভ চার্জ ট্রান্সফার হচ্ছে, তখন সাডেনলি দুটো ইলেকট্রন যায়, সেখানে টু ইলেকট্রন ট্রান্সফার, এই অ্যারোটা ব্যবহার করতে হয়। কিন্তু যখন তোমার হবে, যেটাকে বলা হয় তোমার হোমোলাইটিক ফিশনের জন্য এমন হলো যে কার্বন ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, এখানে ওএইচ মাইনাস না হয় ও ডট আছে, তখন একটা ইলেকট্রন যাচ্ছে, তখন তোমাকে সিঙ্গেল মানে এই উপরে শুধু অ্যারোটা রইলো, অথবা শুধু নিচে অ্যারোটা রইলো, উপর নিচে দুটো অ্যারো কিন্তু তোমার থাকবে না। তাহলে দেখো ওএইচ মাইনাস এখানে অ্যাটাক করলো। আচ্ছা, অ্যাটাক করলে কি হচ্ছে দেখো, প্রথমে না এরকম একটা কম্পাউন্ড তৈরি হয় যে এইটা বেসিক্যালি এক প্লেনে চলে এলো, এইচ এইচ এইচ, এই বন্ডটা অল্প অল্প করে ভাঙছে, এই বন্ডটা হচ্ছে অল্প অল্প করে তৈরি হচ্ছে করে, তাহলে এইটা যেটা আই ডেল্টা মাইনাস হয়ে গেল, এখানে হচ্ছে আই নয়, ওএইচ ডেল্টা মাইনাস হলো, ওএইচ ডেল্টা মাইনাস হলো, মানে এখানে ফুল নেগেটিভ চার্জ ছিল, তার কিছুটা ওএইচ বন্ড তৈরি, ও সি বন্ড তৈরি করছে, অ্যাজিভ যেন চার্জে কিছুটা পোর্শন বন্ড ফরমেশনে চলে যাচ্ছে, আর সিআই ফুল একটা বন্ড ছিল, এখানে কি হচ্ছে, এই বন্ডটা ভাঙছে, ভেঙে এরপরে আইটা আই মাইনাস হিসেবে বেরিয়ে যাবে। এখন পুরোটা আই মাইনাস হয়নি, অর্থাৎ পুরোই কোভালেন্টলি বন্ডেড ইলেকট্রন সি আই বন্ডে যে আবদ্ধ দুটো ইলেকট্রন ছিল, পুরোটাকে সে এখনো নেয়নি, কিন্তু সে আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করছে আর কি। এটা হলো। তারপরে যেটা হলো যে এই ওএইচটা পুরো হয়ে গেল, মানে তোমার এতে সরি এই ওএইচ বন্ডটা তৈরি হয়ে গেল, হাইড্রোজেনটা এখানে আছে, এই হাইড্রোজেনটা এখানে আছে, এই হাইড্রোজেনটা এখানে আছে, আর তারপরে কি হচ্ছে, এই আই মাইনাসটা তোমার বেরিয়ে গেল, আই মাইনাস হয়ে বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে পার্টিকুলার রিয়াকশনটা তুমি দেখছো, এখানে আমি এটা ডিটেল মেকানিজমটা বললাম। এই 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 পার্টিকুলার রিয়াকশনটা কিন্তু তোমার সিঙ্গেল স্টেপে ঘটছে, তার মানে এটা দিস রিয়াকশন takes place in a single step, এবং এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেপ, মানে টিএস ফর ট্রানজিশন স্টেপ। মানে একটা আমি তোমাকে একটা স্ক্রিনশট টাইপের দেখাচ্ছি আর কি, মানে অ্যাকচুয়ালি অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয়ে গেল। হ্যাঁ, এক্ষেত্রে তোমার এই যখন এই ওএইচ বন্ডটা ভাঙছে এবং এই ওএইচ বন্ডটা তৈরি হচ্ছে, ও সি বন্ডটা তৈরি হচ্ছে এবং সি আই বন্ডটা ভাঙছে, তখন এনার্জিটা বাড়তে থাকে, এনার্জি বাড়তে একটা ম্যাক্সিমাম এনার্জির যে স্পিসিসটা, সেটাই বেসিক্যালি তোমার ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটটা মানে এটা তুমি যদি করে আঁকো, মানে এটা না, এটা আমি পরে তোমাদের এখন নেই, এগুলো আস্তে আস্তে আমি সব শিখিয়ে দেবো। হ্যাঁ, ধরো ম্যাচুরিটির সাথে ধরো এদিকে তুমি এনার্জি প্লট করছো, এইটা ধরে না তোমার একটা অ্যালকিল হ্যালাইড, হ্যাঁ, মানে সেটা তোমার মানে এই CH3I প্লাস ওএইচ মাইনাস, ধরো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রোডাক্টটা বেশি স্টেবল হতে পারে, কম স্টেবল হতে পারে, ধরে না একটু বেশি স্টেবল একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে CH3OH প্লাস I মাইনাস। এবার এইখান থেকে এইখানে সরাসরি যেতে পারবে না, যেতে গেলে কি করতে হয়, না একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তোমায় যেতে হয়। অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে যেতে হলো, এই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে বলা হবে ট্রানজিশন স্টেট। তার মানে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট সরাসরি যেতে পারছে না, একটা বাউন্ডারি আছে, একটা প্রাচীর আছে, বা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে, এর একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের এনার্জি দিলে তবেই সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করে যেতে পারবে আর কি। তাহলে এই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যতগুলো পসিবল পাতে যেতে পারতো, তার মধ্যে লোয়েস্ট এনার্জি পাথ যেটা, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট।
বা রিয়াক্ট্যান্টে অ্যাকচুয়ালি যে পাথটা ফলো করছে থ্রু আউট প্রোডাক্ট, সেখানে তার মধ্যে সবচেয়ে বেশি এনার্জেটিক যে স্পেসটা সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। আর এই ট্রানজিশন স্টেটের সঙ্গে এই রিয়াক্ট্যান্টের যে এনার্জি ডিফারেন্সটা সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই একটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি সেটা হচ্ছে তোমার ওই মিনিমাম এনার্জি অফ ট্রানজিশন স্টেট মাইনাস মিনিমাম এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে একটা রিয়াকশন ঘটতে গেলে এই সরাসরি এই যে এইখান থেকে এইখানে কিন্তু সরাসরি যেতে পারবে না, এই পাথটা কিন্তু অ্যালাউড নয়। যেতে গেলে তাকে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করেই যেতে হবে। সেই জন্য দেখবে কোনো একটা রিয়াকশন ঘটতে গেলে তোমাকে কিছুটা এনার্জি দিতে হয়। এই অ্যাক্টিভেশন এনার্জি অ্যামাউন্টের এনার্জি যদি তুমি দাও তাহলে রিয়াক্টরটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে হচ্ছে প্রোডাক্টে খেতে পারবে, আদারওয়াইজ পারবে না। আচ্ছা, এটাকে অনেক সময় এইরকম সিম্বল দিয়েও ব্যবহার করা হয়, মানে এটা ই অ্যাক্টিভেশন বা ই সাফিক্সে এসিটি দিয়ে অ্যাক্টিভেশন এনার্জিটাকে বোঝানো হচ্ছে। তোমরা রিয়াক্টর থেকে প্রোডাক্টে গেল এই বেসিক্যালি একটা সিঙ্গেল স্টেপে। এবারে এই যে সিঙ্গেল স্টেপে যাচ্ছে তার মাঝে এই ট্রানজিশন স্টেটটা যেটা, এই ট্রানজিশন স্টেটটা আমি এখানে হচ্ছে উল্লেখ করছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তাহলে এই যে একটা স্টেপে রিয়াকশন ঘটছে তার ট্রানজিশন স্টেটে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ, নিউক্লিওফাইলটা আছে প্লাস সাবস্ট্রেটটাও আছে, সেখানে এটা হচ্ছে বাইমলিকুলার। তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তাহলে অ্যাট দ্য ট্রানজিশন স্টেট টু molecular species are present and hence it is a bimolecular are present in the transition state. Two molecular species are present, that is molecularity of the reaction is 2, hence it is called বাইমলিকুলার। হ্যাঁ, বাইমলিকুলার মানে যে SN2 বাইমলিকুলার হয়েছে তার কারণটা হচ্ছে ট্রানজিশনে দুটো মলিকুলার স্পিসিস তোমার ইনভলভ আছে। এবং পরে তুমি কেমিক্যাল কাইনেটিক্স অর্ডার শিখবে, অর্ডার অফ দ্য রিয়াকশন আর কি, এটা বেসিক্যালি 2। তার মানে অর্ডার অফ দ্য রিয়াকশন 2 মানে হচ্ছে তুমি রেটটা লেখো, রেট অফ দ্য রিয়াকশন, এই রিয়াকশনের রেটটা হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট হয় ইনটু এই অ্যালকিল হ্যালাইড, যেটা অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশন ইনটু নিউক্লিওফাইল যেটা তার কনসেন্ট্রেশন। মানে অ্যালকিল হ্যালাইড তার কনসেন্ট্রেশনে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা অর্ডারটা 2, কারণ অ্যালকিল হ্যালাইডের মাথায় 1 আছে আর নিউক্লিওফাইলের মাথাতেও তোমার বেসিক্যালি 1 আছে, সেই জন্য এটা অর্ডারটা 2 হয়ে গেল। তাহলে বুঝতে পারলে? দেখো তাহলে SN2 মেকানিজমে যেটা হচ্ছে যে কি হচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এক্ষেত্রে হচ্ছে ইনভার্সন হয়ে যাচ্ছে। মানে তুমি খেয়াল করে দেখো, একটা ছাতা যেমন করে থাকে না, ছাতায় হাওয়া লেগে গেলে যেমন উল্টে যায়, সেই রকম হয়েছে সেখানে এই পার্টিকুলার কেস ইনভার্সন হচ্ছে। তাহলে ইন দিস কেস inversion of configuration takes place. Inversion of configuration is taking place. কনফিগারেশন এটা উল্টে গেছে, ইনভার্সন অফ কনফিগারেশনটা উল্টে গেছে। এটাকে অনেক সময় উমপুলং বলা হয়, উমপুলং, এই আমব্রেলা এফেক্ট বা উমপুলং বলা হয়। মানে তোমার যদি পরে দেখবে স্টিরিওকেমিস্ট্রির রেসপেক্টে যে যদি কোনো একটা অপটিক্যাল আইসোমার থাকে বা কোনো একটা এনানসিওমার যদি থাকে, সেটা তোমার জাস্ট উল্টে গেল আর কি, একটা এনানসিওমার থেকে আর একটা এনানসিওমার হয়ে যায়, বা ইনভার্সন অফ কনফিগারেশন তোমার এই পার্টিকুলার কেসে হচ্ছে। ঠিক আছে? তো দেখো, তাহলে SN2 এই মেকানিজমটা সম্বন্ধে একটু ধারণা হলো, কেমন করে হচ্ছে, কোনো অসুবিধা আছে? মানে যতটুকু বলেছি ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, এবারে অল্টারনেটিভ আর একটা যেটা, সেইটা এবারে বোঝো, তাহলে তফাৎটা তোমার কাছে পরিষ্কার হবে। ধরো এবারে SN1 মেকানিজমে যেটা হচ্ছে,
একটা এক্সাম্পল বলি, ধরো তোমার কাছে সি আই আছে, এবার এদিকে তিনটে ধরো মিথাইল গ্রুপ আছে, মানে CH3 গ্রুপ, CH3 CH3 CH3। আচ্ছা, এবারে প্রথমে যেটা হলো এখানে দুটো স্টেপ হলো, আগেরটা একটা স্টেপেই ঘটেছিল। স্টেপ ওয়ানে কি হচ্ছে, এই আই মাইনাস থেকে বেরিয়ে গেল, মানে আমি এইভাবে লিখতে পারি তোমার, 1 মিনিট, সি CH3 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 প্লাস, মানে এইটা হচ্ছে একটা স্টেপ, কিন্তু এই স্টেপটাকে আমি জাস্ট মাঝে একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে লিখছি। মানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, এরপরে এই বন্ডটা ভাঙছে শুধুমাত্র, এই বন্ডটা যখন ভাঙছে তাহলে তোমার এই ধরো যেভাবে করবে, এই 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 CH3 CH3 CH3, এই বন্ডটা ভাঙছে করে কার্বনের মাথা ডেল্টা প্লাস হচ্ছে, আই এর মাথা ডেল্টা মাইনাস হচ্ছে, করে এই জায়গায় তুমি গেল। তার মানে বেসিক্যালি এটা একটা স্টেপ, কিন্তু তার একটা ট্রানজিশন স্টেট আছে, মানে যেটা হলো একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই যে কার্বোক্যাটায়ন, এটা যে কার্বোক্যাটায়ন তৈরি। এবারে তোমার ওইচ মাইনাসটা জুড়ছে, আর ওইচ মাইনাস যখন জুড়ছে দুদিক থেকে জুড়তে পারে, তাহলে একটা হতে পারে ধরো এই ওইচ মাইনাসটা এই ডান দিক থেকে জুড়ছে হতে পারে, এইটার সঙ্গে ওইচ মাইনাসটা জুড়ছে, যখন জুড়বে কি হবে, তাহলে প্রথমে এটা হলো সি ও এইচ ডেল্টা মাইনাস, এদিকে তোমার এই 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 ধরো CH3 হলো, করে ফাইনালি তোমার এই 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 CH3 হবে একটুখানি, OH CH3 হতে পারে এইটা, অথবা যেটা করতে পারো তুমি এইটা, অথবা অর ওইচ মাইনাসটা বাঁ দিকে অ্যাটাক করতে পারে। অর ধরো ওইচ মাইনাস এবার ডান দিক থেকে অ্যাটাক করেছে, অথবা তোমার যেটা হতে পারে বাঁ দিক থেকে অ্যাটাক করতে পারতো। বাঁ দিক থেকে অ্যাটাক করতে গেলে কি হতে পারতো, এইখানে তোমার OH ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস এই CH3 এই হলো, করে ফাইনালি তোমার COH CH3 তৈরি হবে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো, এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, তোমার অ্যালকিল হ্যালাইড থেকে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তারপরে কার্বোক্যাটায়ন থেকে অ্যালকোহলটা তৈরি হয়েছে। তাহলে আগেরটা শুধুমাত্র অ্যালকিল হ্যালাইড থেকে একটা স্টেপেই ফাইনাল প্রোডাক্টটা হয়ে যাচ্ছিল, এখন কিন্তু দুটো স্টেপে ঘটছে। তাহলে এই যে পুরোটা এইখান থেকে এই পর্যন্ত, এটা স্টেপ ওয়ান, আর বাকি যেটা এইটা হচ্ছে তোমার স্টেপ টু, এইটা বা তুমি এদিকেও ভাবতে পারো। আচ্ছা, এক্ষেত্রে এটা হচ্ছে যে কার্বোক্যাটায়ন যখন তৈরি হলো, এটা প্ল্যানার হয়ে গেল, sp2 হাইব্রিডাইজেশন হয়ে গেল। আর এবারে যখনই তোমার প্ল্যানার হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে ওইচ মাইনাসটা যে কোনো দিক থেকে আসতে পারে, মানে যে কোনো দিক থেকে আসতে পারে। তুমি যদি বোর্ডের প্লেনটাকে ধরো, তাহলে বোর্ডের প্লেনের সামনে থেকেও আসতে পারে, পিছনের দিকেও আসতে পারে। তাহলে একটা হচ্ছে যদি সামনে থেকে আসে,
ধরো এই ধরনের প্রোডাক্ট তৈরি হলো, আর যদি পিছন থেকে আসে তাহলে এই ধরনের প্রোডাক্টটা তৈরি হলো। তার মানে এক্ষেত্রে দেখো এই পার্টিকুলার কেসে রিটেনশন হচ্ছে, এই পার্টিকুলার কেসে হচ্ছে ইনভার্সন হচ্ছে। এইটাই হচ্ছে তোমার ইনভার্সন অফ কনফিগারেশন হলো। দেখো আইটা যেদিকে ছিল ওইটা উল্টো দিকে তৈরি হয়েছে, এখানে ইনভার্সন হয়েছে। এইটা হলে ইনভার্সন অফ কনফিগারেশন হয়, আর এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে। রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে। এবারে এদের পরিমাণটা তোমার এক্স্যাক্টলি একই পরিমাণ বলে, হ্যাঁ, এতে এইটা মানে এইটা যতটা তৈরি হয় এটা ততটাই তৈরি হয় বলে কি বলে একটা এক্সটার্নাল একটা রেসিপিক মিক্সচার তৈরি হলো। মানে তুমি যে এটাকে রেসিপিক মিক্সচার বলে, মানে এটা দুটো আইসোমার, দুটো এনানসিওমার, হ্যাঁ। এবারে একটা কথা হচ্ছে যে তুমি যদি এদের যদি কোনো একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকতো আর কি, মানে এ যদি কোনো একটা প্লেন পোলারি লাইটকে ডান দিকে ঘোরায়, এ তার বাঁ দিকে ঘোরাবে, ঘুরিয়ে হচ্ছে আলটিমেটলি যেটা হবে একটা তোমার মানে দুটো পরিমাণ সমান 50-50। এ ধরো যদি এই সিএইচটি এই গ্রুপগুলো আলাদা আলাদা গ্রুপ হতো আর কি, তাহলে তো 1 সেকেন্ড 1 মিনিট একটু ধরো। এখানে ক্লাস নিচ্ছি, এইখানে বসে বল। 1 মিনিট একটু ধর তো। তোমার কাছে ব্লুটুথ আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো যদি এমন হতো না, এই তিনটে গ্রুপ যদি আলাদা হতো তাহলে দেখবে একটা প্লেন পোলারাইজ লাইটকে কেউ যদি ডান দিকে ঘোরায়, এ বাঁ দিকে ঘোরাবে, ঘুরিয়ে আলটিমেটলি দেখবে কোনো রোটেশনটা হচ্ছে না। তাহলে আগেরটা যেমন একটা নেসেসারি ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছিল, এর ক্ষেত্রে কিন্তু ইনভার্সন, হ্যাঁ, অথবা তোমার রিটেনশন দুটোই হতে পারে। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে পিছন থেকে অ্যাটাক করলে যেটা হয়, দেখো বেসিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, মানে তোমার আই মাইনাসটা যেদিকে বেরোচ্ছে সেদিক থেকে যদি ওই মাইনাস অ্যাটাক করতো তাহলে তাদের স্টেরিক রিপালশন হতো, এবং অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রনিক রিপালশন হতো। ইলেকট্রনিক রিপালশন হতো মানে যে আই ডেল্টা মাইনাস আর ওই ডেল্টা মাইনাস দুটো নেগেটিভ চার্জ পাশাপাশি আসতো। প্লাস আর একটা ব্যাপার, এই যে কার্বনের যে একটা পিওর বিটাল, একটা লোবে যদি আই ডেল্টা মাইনাসটা থাকে, আর একটা লোবে হচ্ছে ওই মাইনাসটা ঢুকতে হবে। সেখানে এক্ষেত্রে এটা হয় ব্যাক সাইড অ্যাটাক হয়, মানে এটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা আগে বলে দেওয়া উচিত ছিল, এক্ষেত্রে হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক হয়। ব্যাক সাইড অ্যাটাক মানে নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপটা যেদিকে যাচ্ছে তার পিছন থেকে অ্যাটাক করবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যখন কার্বোক্যাটায়নটা যখন তৈরি হয়ে গেল, এই কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা প্ল্যানার হয়ে গেছে, তখন সামনে থেকে অ্যাটাক করতে পারে, পিছন থেকে অ্যাটাক করতে পারে উইথ ইকুয়াল প্রবাবিলিটি। সেখানে এক্ষেত্রে নেসেসারিলি ইনভার্সন বা নেসেসারিলি তোমার রিটেনশন হবে না, তোমার ইনভার্সন এবং রিটেনশন হচ্ছে 50-50% হবে। আর এই পার্টিকুলার কেসে তোমার দুটো স্টেপ লাগছে, তাহলে এক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে 2 স্টেপস আর ইনভলভ। স্টেপস আর ইনভলভ। স্টেপ 1-এ কি হয়েছে? স্টেপ 1-এ হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আর স্টেপ 2-তে হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন থেকে তোমার ফাইনালি অ্যালকোহলটা তৈরি হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন একে বলা হয় ইন্টারমিডিয়েটটা কি? এটা হচ্ছে শর্ট লিভড, হাইলি এনার্জেটিক, বাট হ্যাজ রিয়েল এক্সিস্টেন্স। মানে কার্বোক্যাটায়ন সেটা সাডেনলি অ্যালকিল হ্যালাইড বা
অ্যালকোহল যেটা তৈরি হলো মানে ইনিশিয়াল রিয়াক্টর বা ফাইনাল প্রোডাক্টটা এদের তুলনায় হচ্ছে অনেক বেশি রিয়াক্টিভ এবং তাদের লাইফ টাইম হচ্ছে খুব কম, সেখানে শর্ট লিভ, হাইলি এনার্জেটিক, হ্যাঁ, বা রিয়াক্টিভ যাই বলো, হাইলি এনার্জেটিক অর তুমি বলতে পারো রিয়াক্টিভ, কিন্তু এদের কিন্তু রিয়েল এক্সিস্টেন্স আছে। আর এদিকে যখন আমি ট্রানজিশন স্টেটটাকে বলেছিলাম, হ্যাঁ, এই যে ট্রানজিশন স্টেটটা উল্টো দিকে, মানে ধরো ট্রানজিশন স্টেট যখন আমি বলছি, ট্রানজিশন স্টেটে পুরোটাই হাইপোথেটিক্যাল হ্যাভিং নো রিয়েল এক্সিস্টেন্স। এই ট্রানজিশনটা তুমি আইসোলেট করতে পারো, তখন রিয়েল এক্সিস্টেন্স নাই, ঠিক আছে, এটা হাইপোথেটিক্যাল। কিন্তু ইন্টারমিডিয়েট যেটা আমি বলছি সেটা কিন্তু তোমার তার শর্ট লিভ, হাইলি এনার্জেটিক অর রিয়াক্টিভ বাট হ্যাজ রিয়েল এক্সিস্টেন্স। আচ্ছা কি হলো দেখো এক্ষেত্রে এটা হলো ধরো তুমি একটা রিয়াক্ট্যান্ট ছিল, যে রিয়াক্ট্যান্টটা কি আমার এখানে MECCI, এইটা মানে মিথাইল ট্রাইমিথাইল কিভাবে দেখাই, CI, এইটা এইখানে যেমন মিথাইল আয়োডাইডে লিখেছে, এখানে হচ্ছে CCH3I। এটা কি করছে, প্রথমে তোমার একটা কার্বোক্যাটায়ন তৈরি করলো, এটা এটা হচ্ছে তোমার কার্বোক্যাটায়নটা C+Me3। এটা এই কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট, কিন্তু তার একটা ট্রানজিশন স্টেট আছে, সেটাকে ধরো ট্রানজিশন স্টেট 1। এই ট্রানজিশন স্টেট 1 এর মধ্যে আমি কাকে রেখেছি, এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1, এইটা হচ্ছে তোমার TS1, আর এইটাকে আমি বলছি হচ্ছে তোমার TS2। এটা ট্রানজিশন স্টেট 1 পরে এইটা হলো। এবার কি করছে না, এইখান থেকে তোমার আলটিমেটলি প্রোডাক্টে চলে যাচ্ছে, এটাতে অ্যালকোহলটা Me3COH, এইটা হচ্ছে তোমার অ্যালকোহলটা, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাহলে দেখো এক্ষেত্রে কি হলো, মানে এনার্জি আর এদিকে বলা হয় রিয়াকশন কোঅর্ডিনেট RC, এটাকে প্লট করতে আগের থেকে RCটা লিখেছিলাম, এদিকে হচ্ছে এক্স কোঅর্ডিনেট বরাবর হচ্ছে RC, একে ফুল ফর্মে রিয়াকশন কোঅর্ডিনেটটাকে প্লটেড হবে এটা। তাহলে এর ক্ষেত্রে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা তোমার এরকম দেখতে হবে। তাহলে একটা স্টেপে তোমার এই ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি করলো, তারপর মিথাইল কার্বোক্যাটায়ন তোমার টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি করলো, তারপর টারশিয়ারি কার্বোক্যাটায়ন থেকে হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে অ্যালকোহলটা তৈরি করলো। তাহলে দুটো স্টেপ এখানে ইনভলভ আছে, এবং দুটো স্টেপ ইনভলভ হলে দুটো তোমার অ্যাক্টিভেশন এনার্জি থাকবে। তাহলে প্রথম স্টেপটার জন্য অ্যাক্টিভেশন এনার্জি যদি ইডাগার তুমি 1 বলো, সেকেন্ড স্টেপটার জন্য আর একটা অ্যাক্টিভেশন লাগবে, সেটা হচ্ছে ইডাগার 2। আচ্ছা এবারে দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার এই স্টেপ 1 আর স্টেপ 2, মানে স্টেপ 1টা হচ্ছে তোমার স্লোয়েস্ট স্টেপ। কারণটা কি দেখো, এই স্টেপ 1 এই প্রথমটা তো এইখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি, তো স্টেপ 1, তো স্টেপ 1টা হওয়াটা কঠিন, তার জন্য হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশনটা লেগেছে। অনেক বেশি এনার্জি দিলে তবে প্রথম স্টেপটা ঘটবে, কিন্তু পরেরটা কি হচ্ছে ইজিলি ঘটতে পারবে। তাহলে যেহেতু প্রথমটা মানে ঘটা খুব কঠিন, মানে তোমার যেটা হচ্ছে যে অ্যালকিল হ্যালাইডটা অনেক বেশি স্টেবল, কার্বোক্যাটায়নটা তার রেসপেক্টে কম স্টেবল, কারণ এটা 4 স্পিসিস। তাহলে বেশি স্টেবল থেকে কম স্টেবল স্পিসিস যখন তুমি তৈরি করছো, তোমাকে অনেক হায়ার অ্যাক্টিভেশন এনার্জি থ্রু দিয়ে যেতে হচ্ছে, কিন্তু এই স্টেপের রেটটা হচ্ছে স্লো হবে, স্লো স্টেপ। হ্যাঁ, স্লো স্টেপ মানেই হচ্ছে একে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ। এটা কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়বে তখন আমরা বলবো, দেখবে যে স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, মানে রিয়াকশনের রেটটা এই স্লো স্টেপ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল হয়। রেট ডিটারমিনিং স্টেপ, স্লো স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। মানে ধরো ব্যাপারটা এরকম ভাবি যে ধরো কোনো একটা কর্পোরেশনের ট্যাঙ্ক থেকে তোমার জল আসছে, প্রথমে একটা মোটা পাইপ, তারপর একটা সরু পাইপ, তারপর ধর একটা মোটা পাইপ। তারপর মোটা পাইপ দিয়ে খুব ইজিলি জল চলে যায়, সরু পাইপ দিয়ে জল যাওয়া কঠিন, তারপর আবার মোটা পাইপ দিয়ে খুব ইজিলি জল চলে যাবে। তোমার বাড়িতে কতখানি জল এসে পৌঁছাবে এটা কি দিয়ে ঠিক হবে, যেটা হচ্ছে সরু পাইপটা দিয়ে।
সরুর পাইপটা দিয়ে কতখানি জল এলো সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রোলটা প্লে করছে, অর্থাৎ স্লোয়েস্ট স্টেপটাই কিন্তু তোমার রেট ডিটারমিনিং স্টেপটা দিচ্ছে। আচ্ছা, এবারে এটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট দ্য ট্রানজিশন স্টেট অফ দ্য, এই রেট ডিটারমিনিং RDS বলে, অ্যাট দ্য ট্রানজিশন স্টেট অফ দ্য রেট ডিটারমিনিং স্টেপ there is only one molecular species is involved. দেখো এই যে স্টেপ 1 যেটা, এই যে স্টেপ 1 এর ট্রানজিশন স্টেপ, তো এটা এই ট্রানজিশন স্টেপে কটা মলিকুলার স্পিসিস আছে? একটাই শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডটা আছে। আগেরটা খেয়াল করে দেখো, আগেরটা কিন্তু অ্যালকিল হ্যালাইড এবং ওইচ মাইনাস দুজনেই, নিউক্লিওফাইল দুজনেই ছিল, এক্ষেত্রে শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডটা ইনভলভ আছে। তাহলে অ্যাট দ্য ট্রানজিশন স্টেট অফ দ্য রেট ডিটারমিনিং স্টেপ there is only one molecular species involved. তাহলে hence molecularity equal to হচ্ছে তোমার 1, সেই জন্য এটা হচ্ছে ইউনিমলিকুলার, সেই জন্য এটা তোমার ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আচ্ছা, এবং এটা হচ্ছে তোমার অর্ডার অনুযায়ী হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। SN1 মেকানিজমে যেটা হচ্ছে এটা ফার্স্ট অর্ডার, মানে ইউনিমলিকুলার, সেই জন্য নামটা হচ্ছে SN1। এই যে 1 ফর ইউনিমলিকুলার, তো কারণটা হচ্ছে যে মলিকুলারিটি অফ দ্য রিঅ্যাকশন সেটা হচ্ছে 1, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সেই জন্য রেট অফ দ্য রিঅ্যাকশন যেটা হবে তোমার এখানে, রেট অফ দ্য রিঅ্যাকশন ভিটা, সেটা হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট ইনটু তোমার অ্যালকিল হ্যালাইড, যেটা অ্যালকিল হ্যালাইড তার উপরই শুধুমাত্র এটা নির্ভর করছে। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে এই যে SN1 এবং SN2 মেকানিজমের তফাৎটা বুঝতে পারছো। তাহলে SN1 এর ক্ষেত্রে হচ্ছে তোমার কতগুলো ব্যাপার দেখো, একটা স্টেপে ঘটছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, এটা ইউনিমলিকুলার, ভয়েসটা অনেকটা ক্র্যাক হচ্ছে। অনেকটা কাজ করছে। টিপু এই কাছে সেখানে, হ্যাঁ ওই আসলে আমার ফোনটা আবার ও দেখছে আর কি, ওই জন্য এরকম সমস্যা। হ্যাঁ দেখো, যেটা বলছিলাম যে SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্টেপে ঘটছে, এর মলিকুলারিটি হচ্ছে 2, এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, আর এখানে ইনভার্সন হচ্ছে। আর SN1 এর ক্ষেত্রে কি হলো, ইনভার্সন রিটেনশন দুটোই হতে পারে, বেসিক্যালি এক্সটার্নালি রেসিমিক মিক্সচার তোমার তৈরি হচ্ছে, দুটো স্টেপে ঘটছে। রেট ডিটারমিনিং স্টেপের যে ট্রানজিশন স্টেট, সেখানে মলিকুলারিটি হচ্ছে 1 বা ইউনিমলিকুলার রিঅ্যাকশন হচ্ছে, এবং সেটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ঘটছে। আর এবারে কাদের ক্ষেত্রে SN1 হয় এবং কাদের ক্ষেত্রে SN2 হয়, তুমি যদি দেখো যে যদি এরকম হয় যে তোমার প্রাইমারি অ্যালকিল হ্যালাইড যদি হয়, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, তার ক্ষেত্রে SN2 হচ্ছে প্রেফার্ড। আর যদি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড হয়, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড হলে SN1টা হচ্ছে তোমার প্রেফার্ড। আসলে যেটা হয় যে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, তাহলে ইন্টারমিডিয়েটের যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই যে কার্বোক্যাটায়নটা যত স্টেবিলাইজ হতে পারবে, তবে সেই মেকানিজমটা তত বেশি সে প্রেফার করবে। সেখানে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড যদি হয়, তাহলে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেটা তোমার স্টেবল হবে বলে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1টা যে প্রেফার হচ্ছে। আর যদি সেকেন্ডারি হয়, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড, সেটা হচ্ছে একটা মিক্সচার অফ SN2 and SN1 হবে। SN1 SN2 তোমার দুটোই হতে পারে তখন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যালকিল হ্যালাইডের এর উপরে। আচ্ছা, এবারে যদি এমন হয় যে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, অর্থাৎ হার্ড বেস যদি হয়, তাহলে SN1 প্রেফার করে। আর উইকার নিউক্লিওফাইল অর সফট বেস যদি হয়, তাহলে SN2 প্রেফার করে। আচ্ছা, পোলারিটি হিসেবে যদি হয়, যদি মোর পোলার সলভেন্ট হচ্ছে SN1 প্রেফার হয়, সলভেন্ট SN1
আর লেস পোলার সলভেন্ট যদি হয় তোমার SN2 পেপারটা, মানে এই যে দেখো SN1-এ বললাম না কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হলে তোমার যদি মোর পোলার সলভেন্ট হয় তাহলে কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজ হবে, সেই জন্য SN1 প্রেফার করবে। আচ্ছা, এবারে হার্ড আর সফট, মানে হার্ড মানে তোমাদের অ্যাসিড বেস যখন পড়বে তখন দেখবে যে হার্ড বেস আর সফট অ্যাসিড সফট বেস, তাদের মধ্যে তোমার মানে HSAB প্রিন্সিপাল বলে, মানে হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল যেটা বলে আর কি, যে হার্ড অ্যাসিডের সঙ্গে হার্ড বেসের স্ট্রং বন্ড তৈরি হয় আর সফট অ্যাসিডের সঙ্গে সফট বেসের স্ট্রং বন্ড তৈরি হয়। এবার কার্বোক্যাটায়ন যখন হচ্ছে সেটা হচ্ছে তোমার হার্ড অ্যাসিড, তার সঙ্গে যদি নিউক্লিওফাইলটা হার্ড বেস হয় তবে তাদের মধ্যে লিঙ্কেজটা ভালো হবে। আর উল্টো দিকে হচ্ছে তোমার যখন ওই এমনি অ্যালকিল হ্যালাইড তখন করছে, যেখানে তোমার অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে না কিন্তু একটা কার্বোক্যাটায়ন লাইক বা পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেটা সফট অ্যাসিড হয়, তাহলে যে নিউক্লিওফাইলটা সফট বেস হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার SN2 মেকানিজমে সেটা চলে আর কি। দেখো তাহলে SN1 SN2 এবং এদের মধ্যে তফাৎটা, এদের যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা, এইগুলো সম্বন্ধে তোমার পরিষ্কার একটা ধারণা তৈরি হয়েছে, বলো ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট আর একটা জিনিস হচ্ছে তোমার এলিমিনেশন রিয়াকশন। সেই এলিমিনেশন রিয়াকশন যেটা, তার মেকানিজমটা একটু আমাদের এবারে দেখে নিতে হবে। মেকানিজম অফ এলিমিনেশন রিয়াকশন। আচ্ছা, এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, ধরো তোমাকে একটা এক্সাম্পল, যদি এলিমিনেশন রিয়াকশন তুমি এমনি দাও, ধরো তুমি একটা মানে জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল বলছি, ধরো CH2 বিআর নেওয়া হয়েছে, পরে তোমার CH2 ডবল বন্ড CH2 তৈরি হলো, তো এখান থেকে HBr বেরিয়ে চলে গেল। এবার HBr বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে কি হচ্ছে ইথানল মিডিয়ামে, হ্যাঁ মানে অ্যালকোহলিক মিডিয়ামে KOH দিয়ে তুমি অ্যাটাক করলে, KOH দিয়ে অ্যাটাক করলে এখান থেকে HBr তোমার বেরিয়ে চলে যাবে। HBr তৈরি মানে বেরিয়ে চলে যাওয়ার পরে হচ্ছে তোমার বেসিক্যালি অ্যালকিনটা তৈরি হচ্ছে, মানে এই যে HBr বেরিয়ে গেল সেখানে এটা একটা এলিমিনেশন রিয়াকশন। আর এই যে এলিমিনেশন রিয়াকশন সেইটা তোমার একাধিক মেকানিজমে ঘটতে পারে। কি কি ঘটতে পারে? তাহলে যে 3 পসিবল মেকানিজম, এক নম্বর হচ্ছে একটাকে বলা হয় E2 মেকানিজম, E2, একটাকে বলা হচ্ছে U1 মেকানিজম, আর 3 নম্বর হচ্ছে, এটা ঠিক পাওয়ার না করে জাস্ট পাশে লিখে দেওয়া ভালো, E2 মেকানিজম, E1 মেকানিজম, U1 CB মেকানিজম। একটা হচ্ছে E2 মেকানিজম, একটা E1 মেকানিজম, আর একটা হচ্ছে তোমার E1 CB মেকানিজম। আচ্ছা, E2 মেকানিজমে কি হয়? মেকানিজমটা দেখো, যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরো তুমি এই ধরো H আছে, এই ধরো Br আছে, আমি একটা স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে ব্যাপারটাকে দেখাচ্ছি। H H H H স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে তোমার ধরো একটা ওই CH2 বিআরটাকে আমি এরকম ভাবে লিখলাম, মানে 2 ব্রোমো প্রোপেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি একটা OH মাইনাস মানে জলীয় KOH না, অ্যালকোহলীয় KH মানে দিয়ে তুমি OH মাইনাস পেলে। এবার OH মাইনাস কি করছে দেখো, এই যে হাইড্রোজেনটাকে সেটাকে খাচ্ছে,
যখনই OH মাইনাস হাইড্রোজেনকে সে H+ হিসেবে খেয়ে জল তৈরি করবে, যখন করবে এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে গিয়ে এইখানে একটা ডাবল বন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, করে হচ্ছে তোমার এইটা বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে তুমি যদি এর মাঝে একটা ট্রানজিশন স্টেট লেখার চেষ্টা করো, ধরো সি একটা সিঙ্গেল বন্ড ছিল, সি এইখানে তোমার এইচ আছে, এইখানে তোমার এইচ আছে, এবার এই বন্ডটা হচ্ছে তোমার ভাঙছে, বিআর ডেল্টা মাইনাস হিসেবে ভাঙছে, এইখানে একটা ডাবল বন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙছে, হ্যাঁ, তার কারণটা হচ্ছে OH মাইনাস তাকে অ্যাটাক করছে বলে, এই যে OH মাইনাসটা তাকে অ্যাটাক করছে বলে তার OH মাইনাস ডেল্টা নেগেটিভ চার্জ হলো। এবারে এইটা যেমন আছে, সরি এটা এইচ হলো, এটা তোমার এইচ হলো, মানে কি হলো দেখো, মানে বেসিক্যালি OH মাইনাস ফুল নেগেটিভ চার্জ ছিল, সে হাইড্রোজেনকে খাচ্ছে বলে এখানে একটা OH ও এবং এইচ এর মধ্যে একটা বন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, সেই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা আমি ডটের লাইন দিয়ে টানছি, এই বন্ডটা হচ্ছে তোমার ভাঙার চেষ্টা করছে। একটা সিঙ্গেল বন্ড ছিল আর একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেখানে এই যে ডাবল বন্ডটা তৈরি হয়ে ডটের লাইন দিয়ে আমি করছি, আর সি বিআর বন্ডটা ভেঙে যাবে, আলটিমেটলি কিন্তু বিআর মাইনাস তৈরি হবে, এই বন্ডটা গ্র্যাজুয়ালি ভাঙছে, সেটা তোমার দেখাচ্ছি। ঠিক আছে, আলটিমেটলি কি হলো দেখো, যেটা আলটিমেটলি হলো সেটা হচ্ছে এই যে এই এইচ আর এই বিআর বেরিয়ে চলে গেছে, বেরিয়ে চলে গিয়ে হচ্ছে তোমার এই অ্যালকিন তৈরি হয়েছে, আর তার সাথে হচ্ছে তোমার তৈরি হলো প্লাস হচ্ছে তোমার H2O তৈরি হয়েছে, প্লাস হচ্ছে বিআর মাইনাস তৈরি হয়েছে। এই যে মেকানিজমটা সেটা বেসিক্যালি E2 মেকানিজম। কারণটা দেখো, এই যে ট্রানজিশন স্টেটে, এটা যে ট্রানজিশন স্টেট, তো এটা কন্টেন্স 2 molecular species, 2 molecular species, hence bimolecular। তাহলে এলিমিনেশন E2 মানে হচ্ছে এলিমিনেশন বাইমলিকুলার, মানে E2 এর মানে হচ্ছে এলিমিনেশন বাইমলিকুলার, মানে E2 মেকানিজম মানে হচ্ছে তোমার, এখানে লিখে দিতে পারি এলিমিনেশন বাইমলিকুলার 2, এটা হচ্ছে এলিমিনেশন ইউনিমলিকুলার। আর এটা হচ্ছে এলিমিনেশন ইউনিমলিকুলার ভায়া কনজুগেট বেস। ভায়া কনজুগেট বেস কেন আমি পরে বলছি। তাহলে দেখো, এটা E2 মেকানিজমে কি হলো, তাহলে E2 মেকানিজমে যেটা না, সেটা এলিমিনেশন হচ্ছে, এবারে এটা একটা স্টেপেই ঘটছে, তার যে তোমার ট্রানজিশন স্টেট, যেটা ট্রানজিশন স্টেটে দুটো মলিকুলার স্পিসিস ইনভলভ, একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডটাতে যেমন আছে তার সঙ্গে কিন্তু OH মাইনাসটাও আছে, সেখানে হচ্ছে E2 মেকানিজম হলো। এবার E1 মেকানিজমে কি হচ্ছে দেখো, ধরো যদি এরকম সিচুয়েশন হতো যে সি এইখানে ধরো তোমার Cl আছে, আর তিনটে যে CH3 গ্রুপ, তিনটে CH3 গ্রুপটা ধরো আমি অত মেকানিজমটা মেনটেন করেও করতে পারি, CH3 এটা। আচ্ছা, প্রথমেই যে কাজটা হলো সেটা হচ্ছে এই যে এই বন্ডটা তোমার ভাঙছে, এই বন্ডটা ভেঙে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, CH3 কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, কিন্তু কার্বোক্যাটায়ন যখন তৈরি হচ্ছে এটা একটা ভায়া একটা তোমার এ দিয়ে যাবে, এই বন্ডটা ভাঙছে, এটা ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, এটা ডেল্টা প্লাস। এখানে কিন্তু এখনো বেসটা কোথাও এসে হাজির হয়নি, কিন্তু এই CH3 এটা। দেখো কি হলো, তোমার এই CCl বন্ডটা তোমার আস্তে 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 গ্র্যাজুয়ালি তোমার ভাঙছে, করে এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হয়েছে, একটা সময় হচ্ছে পুরো কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর এবারে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এবারে আমি যদি এইটাকে এইরকম ভাবে দেখাই, তোমার এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এখানে ধরো আমি জাস্ট একটাকে ভেঙে দেখাচ্ছি, এটা তিনটে CH3 গ্রুপের যে কোনো একটা জায়গা থেকে হতে পারতো। ধরো এইখানে তুমি
এই CH2 আর একটা H হচ্ছে এইরকম করে তুমি ভাববে, মানে CH3টাকে তিনটে CH তিনটে বন্ড হিসেবে তুমি ভেঙে দেখাতে পারতে, কিন্তু অতটা আমার লাগবে না, একটা CH বন্ডকে আমি জাস্ট আলাদা করে দেখালাম। আচ্ছা এবারে কি হলো, তুমি এই যে বন্ডটা, এই বন্ডটা ভেঙে গেল করে, মানে বেসিক্যালি যেটা হয়েছে, এবারে তুমি জাস্ট যখন তুমি ওয়েজ মাইনাস দিয়ে অ্যাটাক করছে, এই ওয়েজ মাইনাস এখন এইটাকে খাওয়ার জন্য এই বন্ডটা এখানে ডাবল বন্ড তৈরি করে ফেললো। তার মানে কি হলো দেখো, আলটিমেটলি সি, মানে আমি তোমাকে ফাইনাল প্রোডাক্টটা লিখে দিই, সি ডবল বন্ড CH2, এই CH3, এই CH3 তৈরি হলো, এই অ্যালকিনটা তৈরি হলো। তারপর তার মাঝে যেটা হয়েছে যে এই যে এইখানে তোমার CH3 ছিল, তাহলে এবারে এখানে CH2 যেমন লিখলাম, এবারে এইখানে দেখো এই বন্ডটা ভাঙছে, ভেঙে এই যে ওয়েজ মাইনাস যেটা অ্যাটাক করছে বলে এখানে একটা ওয়েজ ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, এখানে একটা বন্ড তোমার তৈরি হচ্ছে, এখানে ডেল্টা প্লাস, মানে এখানে পজিটিভ ছিল, এই বন্ডটা আস্তে 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 ভাঙছে, ও এইচ এর সঙ্গে এইচ এর একটা উইক বন্ড তোমার তৈরি হচ্ছে, এই সিঙ্গেল বন্ডটা আস্তে আস্তে ডবল বন্ড তৈরি হওয়ার চেষ্টা করছে, আর ডেল্টা মানে পুরো পজিটিভটা ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে, করে ফাইনালি তোমার এই জায়গায় এসে পৌঁছাবে। এক্ষেত্রে এই যে CCl বন্ডটা ভেঙে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা, এইটা হচ্ছে তোমার স্টেপ ওয়ান। এইটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ অর রেট ডিটারমিনিং স্টেপ। এর ট্রানজিশন স্টেট হচ্ছে এইটা, আর এটার জন্য ট্রানজিশন স্টেট হচ্ছে তোমার এইটা। তাহলে স্লোয়েস্ট স্টেপের যে ট্রানজিশন স্টেট TS1, তাহলে ট্রানজিশন স্টেট TS1 contains only one molecular species। তখন অ্যালকোহল এসে, মানে ওয়েজ মাইনাস এসে এখন হাজির হয়নি, ওয়েজ মাইনাস বেসটা এখন এসে হাজির হয়নি, সেই জন্য বেসিক্যালি অ্যালকেল হ্যালাইডটাই শুধুমাত্র আছে। তাহলে ট্রানজিশন স্টেট TS1 contains only one molecular species, hence molecular species, hence it is ইউনিমলিকুলার। তো দেখো তাহলে এখানে দুটো স্টেপে ঘটলো। প্রথম স্টেপে অ্যালকিল হ্যালাইড থেকে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপর কার্বোক্যাটায়ন থেকে তোমার অ্যালকিনটা তৈরি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সেরকম না, এক্ষেত্রে একবারই অ্যালকিল হ্যালাইড থেকে তোমার অ্যালকিনটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এবারে একটা স্টেপ, মানে এই স্টেপের যে ট্রানজিশন স্টেপটা সেটা দুটো মলিকুলার স্পিসিস ইনভলভ করছে, কিন্তু এক্ষেত্রে স্টেপ ওয়ানটা যে স্লোয়েস্ট স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ, তার যে ট্রানজিশন স্টেপটা সেক্ষেত্রে একটা মলিকুলার স্পিসিস ইনভলভ করছে, সেই জন্য এটা কিন্তু তোমার এসএন E1 মেকানিজম বলছি। আর ইউনিমলিকুলার বা E1 মেকানিজম এইটা তোমার হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর থার্ড যেটা, সেটা হচ্ছে E1CB তে কি হচ্ছে দেখো, ধরো এরকম সিচুয়েশনটা, ধরো তোমার কোনো কারণে এই কার্বনের একটা হাইড্রোজেন আছে, যে হাইড্রোজেনটা সামাও অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে এটা F, এটা F, এটা F, এটা Cl, এটা ধরো তোমার Cl। তাহলে এই কার্বনের প্রচন্ড স্ট্রং মাইনাস আই এফেক্ট থেকে যাওয়ার জন্য এই যে কার্বনের হাইড্রোজেনটা প্রচন্ড অ্যাসিডিক হয়ে গেছে। প্রচন্ড যদি অ্যাসিডিক হয়ে যায় কি হবে, অ্যাসিডিক যদি হয়ে যায়, তাহলে তুমি যদি ধরো কোনো একটা বেস অ্যাড করো, বেস অ্যাড করো মানে হচ্ছে তোমার ওই ওইচ মাইনাস টাইপের কাউকে তুমি যদি অ্যাড করো, ধরো OET মাইনাসকে তুমি অ্যাড করো, OET মানে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল ছিল, তাহলে H প্লাসটা চলে গিয়ে যে O মাইনাসটা তৈরি হয়েছে সেটা ইথক্সাইড আয়ন, সেটা বেসিক্যালি এখানে বেস হিসেবে কাজ করছে। এ কি করছে করে, এই যে হাইড্রোজেনটা আছে, যে হাইড্রোজেনটা এখন অ্যাসিডিক হাইড্রোজেন, সেটাকে খেয়ে নিচ্ছে, খেয়ে এই বন্ডটা হচ্ছে তোমার ভেঙে গেল, ভেঙে গিয়ে কি হলো, তাহলে এটা তৈরি হলো, দেখো কার্বনের মাঝে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেল, করে এই Cl হলো, এই Cl হলো, এই C, এই F, এই F, এই F হলো, এটা হলো। তাহলে দেখো এই যে প্রোটনটা, এই প্রোটনটা হচ্ছে অ্যাসিডিক। এবার কি করা হয়েছে না, ETO মাইনাস ইথক্সাইড আয়ন
সে এই H+টা খেয়ে গিয়ে ইথানল তৈরি করেছে, মানে বেসিক্যালি তোমার কি তৈরি করেছে, ইথানল তৈরি করেছে। এবার H+ যখন খেয়ে নিচ্ছে তখন এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেল। এবারে কোনো একটা অ্যাসিড থেকে H+টা চলে যাওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কনজুগেট বেস। তাহলে এই থেকে এটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কনজুগেট বেস তৈরি হলো, এটা বেসিক্যালি সিবি, এটা কনজুগেট বেস। আচ্ছা, এবারে কি হচ্ছে, এই যে কনজুগেট বেসটা তৈরি হয়েছে, আচ্ছা এবারে এখানে তুমি একটা স্টেপ লিখতে পারো, মানে যদি যদি তোমার মনে হয় যে একটা ইন্টারমিডিয়েট টাইপের লিখবে, মানে আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, মানে মানে ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেট একটা তুমি লিখতে পারো, ট্রানজিশন স্টেটটা লেখা না লাগে সমান আর কি, এখানে সেটা দিয়ে কিছু বোঝানো যাবে না। এফ 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 এবারে এই সি সি এটা যেমন আছে, এটা সিএল, এটা সিএল যেমন আছে আছে। এবার কি হচ্ছে, এই বন্ডটা তোমার ভাঙছে এইচ, আর এই বন্ডটা একটা তৈরি হচ্ছে ইটি ও, এটা ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, এইটা এখানে একটা তোমার ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, এটা ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, তারপরে এখান থেকে তোমার এটা চলে গেল। এটা একটা ট্রানজিশন স্টেট। তাহলে অ্যাকচুয়ালি মূলত এটা এটা হচ্ছে প্রথম স্টেপে ট্রানজিশন স্টেট TS1। আর এবারে নেক্সট কি হলো, নেক্সট হচ্ছে এবারে যেটা হচ্ছে দেখো, যে আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকিন, করে এই বন্ড এইটা এবারে এখানে একটা বন্ড তৈরি করা করবে, আর এখানে হচ্ছে M- তোমার বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে দেখো, সি সিঙ্গেল বন্ড সি ছিল, এইখানে একটা বন্ড তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, এই হচ্ছে তোমার সিএল, এই হচ্ছে তোমার সিএল, এই পুরো নেগেটিভ চালটা ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই এফ এই এফ এই বন্ডটা ভাঙার চেষ্টা করছে, করে এখানে একটা ডেল্টা নেগেটিভ তৈরি হচ্ছে, এইটা হচ্ছে TS2। এবং ফাইনালি কি হলো, সি ডবল বন্ড সি এফ এফ, এদিকে হচ্ছে তোমার সিএল সি, একটা অ্যালকিন তৈরি হলো। হ্যাঁ, 1,1 ডাইক্লোর 2,2 ডাইফ্লুরো ইথিন তোমার তৈরি হয়ে যাচ্ছে, এটা অ্যালকিনটা তোমার তৈরি হচ্ছে। তাহলে প্রথমটা এইখান থেকে এইটা হওয়াটা হচ্ছে তোমার স্টেপ 1, আর এইখান থেকে এইটা হওয়াটা তোমার হচ্ছে স্টেপ 2। এক্ষেত্রে স্টেপ 2টা হচ্ছে তোমার স্লোয়েস্ট স্টেপ অর রেট ডিটারমিনিং স্টেপ। এর যে ট্রানজিশন স্টেজ যে TS2 contains only one molecular species। কারণ এক্ষেত্রে দেখো এই যে ট্রানজিশন স্টেটটা, এই ট্রানজিশন স্টেটে কিন্তু কোথাও কোনো ইথক্সাইড আয়ন বা বেস নেই, শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডটাই আছে। হ্যাঁ, এটা ট্রানজিশন স্টেট কন্টেন্স অনলি ওয়ান মলিকুলার স্পিসিস, সেই জন্য এটা হচ্ছে ইউনিমলিকুলার। আর এটা হচ্ছে কনজুগেট বেস, তার মানে একটা এলিমিনেশন ইউনিমলিকুলার হচ্ছে থ্রু কনজুগেট বেস, সেখানে এটা EI-CB মেকানিজম। ঠিক আছে, তাহলে যদি এমন হয় যে যে হাইড্রোজেনটা খাচ্ছে সেই হাইড্রোজেনটা টু সাম এক্সটেন্টে অ্যাসিডিক হয়, তাহলে বেসিক্যালি H+ থেকে প্রথমে খেয়ে নিলে, করে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি হলো, এটা কার্বন আয়ন, এটা হচ্ছে কার্বন আয়ন। কার্বন আয়ন তৈরি হচ্ছে, কার্বন আয়ন বেসিক্যালি কনজুগেট বেস। হ্যাঁ, তো সেই কনজুগেট বেসের থ্রু দিয়ে হচ্ছে বলে এখানে EI-CB, এবং সেটা ইউনিমলিকুলার কেন, কারণ এই যে কার্বন আয়ন থেকে যে অ্যালকিন তৈরি হওয়াটা, এটা বেসিক্যালি তোমার রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপে একটাই মলিকুলার স্পিসিস ইনভলভ আছে বলে সেটা ইউনিমলিকুলার। সেখানে এটা হচ্ছে EI-CB, এলিমিনেশন ইউনিমলিকুলার থ্রু কনজুগেট বেস। ঠিক আছে, বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? হ্যালো, টিপু 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 টিপু, ওটা হ্যালো, হ্যালো, কেটে গেছে। নেট কাজ করছে না। 15 মিনিট একটুখানি দেখো না, অন্য কিছু দেখো না। হ্যালো টিপু, নেট কাজ করছে না, দে আমায় দে। আর ওই সব দেখলে নেট কাজ করবে না।
হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই একবার কেটে গেল। হ্যাঁ, ওই ফোনটা নিয়ে একটু দূরে চলে গিয়েছিল ছেলে। আচ্ছা, এই কতখানি শুনেছিলিস বলতো? সবটাই শুনেছিলিস তো? মানে ইআই সেবি পর্যন্ত, ইউ1 সিবি পর্যন্ত শোনা হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। আমি দেখলাম কাটার আওয়াজটা পাওয়া গিয়েছিল, খুব বেশিক্ষণ সময় যায়নি আর। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে। হ্যাঁ, তাহলে এইগুলো, হ্যাঁ এইগুলো আসলে তোমার 11-12 অত ডিটেলে নেই, কিন্তু পরে যখন কম্পিটিটিভ এক্সাম দেবে না, কম্পিটিটিভ এক্সামে এই প্রিন্সিপালসগুলো না অ্যাকচুয়ালি কাজে লাগবে। হ্যাঁ, মানে তোমার পার্টিকুলারলি যেই মেন যেই অ্যাডভান্স যখন দেবে, সেই জন্য আমি এইগুলো আমি ভেবেছিলাম যে আজকে অ্যালকেনটা স্টার্ট করে দেবো, কিন্তু অ্যালকেন শুরু করার আগে আমার মনে হলো এই কতগুলো জিনিস একটুখানি বলে নেওয়া দরকার। তাহলে আমি কি কি বললাম দেখো, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট অ্যাডিশনালি বললাম, তার সাথে সাথে হচ্ছে তোমার সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা তার যে দুটো পসিবল মেকানিজম হয়, SN1 SN2, আর এলিমিনেশনের যে তিনটে পসিবল মেকানিজম হয়, E2 E1 এবং E1 CB, এই তিনটে মেকানিজমের যে বেসিক তফাৎটা সেইটা আমরা দেখলাম আজ। ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে আমি কতগুলো ছবি আঁকলাম, সেই ছবিগুলো কোনো সময় বলা হচ্ছে যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। দেখো SN1 বা SN2 রিয়াকশন যখন আঁকলাম, আমি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এটা করলাম। মানে বেসিক্যালি ধরো, খুব সিম্পল এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা হচ্ছে এরকম, ধরো একটা রিয়াক্ট্যান্ট আছে, রিয়াক্ট্যান্ট থেকে তুমি প্রোডাক্টে যাচ্ছ। রিয়াক্ট্যান্টে যখন প্রোডাক্টে যাওয়া হয়, তখন প্রচুর বন্ড ভাঙা গড়ার খেলা হয়, কিছু বন্ড ভাঙছে, কিছু বন্ড তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এবং তার মতো করে তোমার কি হচ্ছে যে এনার্জিটা পাল্টাচ্ছে। এবারে যেটা করা হয় এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে, সেটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস বরাবর তোমার রিয়াকশন কোঅর্ডিনেট বলা হচ্ছে। রিয়াকশন কোঅর্ডিনেটটা কি? রিয়াকশন কোঅর্ডিনেট হচ্ছে যে দ্য কোঅর্ডিনেট along which some internal parameter such as bond length, bond angle, dihedral angle, etc., which are being changed during the course of reaction is plotted. তাহলে দেখো, তাহলে রিয়াকশন কোঅর্ডিনেট যেটা সংক্ষেপে বলা হয় RC, তো রিয়াকশন কোঅর্ডিনেট কি হচ্ছে? রিয়াকশন কোঅর্ডিনেট একটা কোঅর্ডিনেট, দ্য কোঅর্ডিনেট along which some internal parameter such as bond length, bond angle, dihedral angle, etc., which are being changed during the course of reaction is plotted. মানে যখন কোনো একটা রিয়াকশন ঘটছে, যে চেঞ্জটা হচ্ছে সেটাকে তোমার প্লট করা হচ্ছে, রিয়াকশন কোঅর্ডিনেট। এবং তার মতো করে এদিকে প্লট করা হচ্ছে, সেটা হচ্ছে এনার্জি। আচ্ছা, এনার্জিটা মূলত হচ্ছে
পোটেনশিয়াল এনার্জি, এটা তুমি বলতে পারো এটা কখনো এনার্জি, কখনো গ্রিফস এনার্জি, কখনো এনথালপি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে যে ধরো তুমি প্রথমে একটা রিয়াক্ট্যান্ট আছে, ধরো এখানে, ধরো এখানে একটা প্রোডাক্ট। এবার আমরা বলেছিলাম যদি এক্সোথার্মিক রিয়াকশন হয় তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা বেশি স্টেবল হয়। থার্মোডাইনামিক্স যখন পড়িয়েছিলাম, থার্মোকেমিস্ট্রি যখন পড়িয়েছিলাম, তুমি মনে করে দেখো যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যদি বেশি স্টেবল হয় তাহলে যে বেশি স্টেবল সে বেসিক্যালি নিচে থাকবে। করে এবারে তোমার এই এই একটা পাথ তোমার দেখানো হলো, মানে বেসিক্যালি ধরো একটা বন্ড যখন ভাঙছে বা বন্ড যখন তৈরি হচ্ছে, বিভিন্ন সময় তার এনার্জিগুলো আলাদা। তার রিয়াক্ট্যান্টের একটা পার্টিকুলার এনার্জি আছে, প্রোডাক্টের একটা পার্টিকুলার এনার্জি আছে, আর বন্ড যখন ভাঙা করা চলছে তখন এনার্জিটা গ্র্যাজুয়ালি হয়তো বাড়ছে করে একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমছে। এইটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। তার মানে বেসিক্যালি হচ্ছে যখন করে একটা রিয়াকশন করছে, কিছু বন্ড ভাঙা করা চলছে বা কিছু বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে বা কিছু ডায়াড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের সাথে সাথে এনার্জিটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এনার্জিটাকে অ্যাজ এ ফাংশন অফ রিয়াকশন কোঅর্ডিনেট যখন প্লট করছি, যে ছবিটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এইটা। আচ্ছা, এবারে এই যে ছবিটা তুমি এঁকেছো, এই ছবিটা কার জন্য এঁকেছো? প্রথম কথা হচ্ছে যে দেখো এই এই যে এনার্জি হচ্ছে এনথালপি ফর দ্য রিয়াক্ট্যান্ট, এই যে এনার্জিটা হচ্ছে এনথালপি ফর দ্য প্রোডাক্ট। এবারে এই যে এনার্জি গ্যাপটা সেটা হচ্ছে ডেল্টা এইচ। এবার ডেল্টা এইচটা হচ্ছে সবসময় এনথালপি অফ মাইনাস এনথালপি অফ দ্য রিয়াক্ট্যান্ট। পরিষ্কার এনথালপি অফ প্রোডাক্টটা কম, এনথালপি অফ রিয়াক্ট্যান্ট বেশি, সেই জায়গায় নেগেটিভ হচ্ছে। তারপরে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশনের জন্য করা হচ্ছে। এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনের যে ছবিটা হচ্ছে এরকম দেখতে এটা। আর এটা অবশ্যই একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এটা একটা কিন্তু সিঙ্গেল রিয়াকশন। যে এরকম একটা মানে একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে গেলে হচ্ছে তোমার এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আর ট্রানজিশন স্টেটের সঙ্গে রিয়াক্ট্যান্টের যে এনার্জি ডিফারেন্সটা সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, এবারে এটাই হচ্ছে যদি তোমার এন্ডোথার্মিক রিয়াকশন হয়ে যেত, যেখানে কি হবে না রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা যে বেশি স্টেবল হয়ে যাবে। ধরো যদি এরকম হতো একটা ছবি, বা ইন আদার ওয়ে আমি অন্যভাবে বলতে গেছি সিঙ্গেল স্টেপ রিয়াক্টর যেটা তোমার এন্ডোথার্মিক। এদিকে যদি পোটেনশিয়াল এনার্জি প্লট করো, এদিকে তুমি রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করো, রিয়াক্ট্যান্ট যদি এখানে থাকে প্রোডাক্টটা তুমি উপরে লিখবে, এটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, এইটা হচ্ছে তোমার এনথালপি ফর দ্য রিয়াক্ট্যান্ট, এইটা হচ্ছে এনথালপি ফর দ্য প্রোডাক্ট। এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমার ডেল্টা এইচ, মানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের এনথালপির ডিফারেন্সটা ডেল্টা এইচ হচ্ছে এনথালপি ফর দ্য প্রোডাক্ট মাইনাস এনথালপি ফর দ্য রিয়াক্ট্যান্ট। এক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো হচ্ছে, গ্রেটার দ্যান জিরো মানে এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। এবং এটা সার্টেনলি হচ্ছে একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যাচ্ছে। ধরো তাহলে এই ছবিটা তুমি এইরকম করে আঁকলে। আচ্ছা, এই যে রিয়াক্ট্যান্টের জায়গাটা বা প্রোডাক্টের জায়গাটা একটা অসিলেটরের মতো, হ্যাঁ, প্যারাবোলিক পোটেনশিয়াল আছে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, খোঁচা দিয়ে তুলে দেবে না, মানে হঠাৎ করে মানে এরকম কোনো কিন্তু কখনো করে দিও না যেন। ধরো এই একটা এই রিয়াক্ট্যান্টের যে প্রোডাক্ট আছে, তুমি যেটা করলে এই হচ্ছে তুমি এইরকম করে করে দিলে তা কিন্তু না, এটা হচ্ছে এই রকম করে করবে, এই রকম করে করবে, ঠিক আছে, যেন মাথায় থাকে। খোঁচা দিয়ে কিন্তু হবে না, যেমন করে স্মুথলি করে করছো সেই রকম ভাবে তুমি করবে। এবং অবভিয়াসলি এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো এটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিয়াকশন, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তাহলে সিঙ্গেল স্টেপ রিয়াকশনে একটা ট্রানজিশন স্টেট হবে। এবারে মাল্টি স্টেপ রিয়াকশন ধরো, মাল্টি স্টেপ অ্যান্ড ওভারঅল এক্সোথার্মিক যদি হয় তাহলে তার কেমন হবে? মানে আমি টু স্টেপ ধরো, মাল্টি স্টেপ মানে এখানে টু স্টেপ কনসিডার করছি। এখানে লেভেলগুলো অত ভালো করে আমি দিচ্ছি না। তাহলে এদিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এদিকে তুমি রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করছো। তাহলে এই হচ্ছে যদি রিয়াক্ট্যান্ট হয়, এই হচ্ছে আলটিমেটলি তোমার প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা রিয়াক্ট্যান্ট। আর রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা নিচে রাখলে কারণ এটা এক্সোথার্মিক বলে। আচ্ছা, এবারে ইন্টারমিডিয়েটের যে এনার্জিটা, এটা ধরো একটা ইন্টারমিডিয়েট, এটাকে আই বলছি, আই হচ্ছে একটা ইন্টারমিডিয়েট। আর ইন্টারমিডিয়েটের এনার্জিটা রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের থেকে বেশি হয়, মানে এনার্জি বেশি মানে কম স্টেবল আর কি। ইন্টারমিডিয়েট তো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের থেকে কম স্টেবল হয়, তাই ইন্টারমিডিয়েট উপরে কোথাও একটা রইল। এবারে দেখো এই রিয়াক্ট্যান্ট থেকে তোমার থ্রু একটা ট্রানজিশন স্টেট তোমার ইন্টারমিডিয়েট হবে, এটা একটা ট্রানজিশন স্টেট 1।
আবার ইন্টারমিডিয়েট থেকে আবার তোমার প্রোডাক্টটা আসবে। এইখানে একটা তোমার ট্রানজিশন স্টেট 2, এটা দুটো ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে তোমার যাবে। এবারে প্রথম ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল নাকি পরের ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল, তার মতো করে এই ট্রানজিশন স্টেটটা উপরে থাকবে নাকি এই ট্রানজিশনটা উপরে থাকবে সেটা তোমার নির্ভর করবে। এটা তাহলে ওভারঅল যে এক্সোথার্মিক সেটা তুমি বুঝবে কি করে, রিঅ্যাক্টর থেকে প্রোডাক্ট নিচে আছে বলে। এবারে ইন্টারমিডিয়েটের এনার্জি সবসময় রিঅ্যাক্টর বা প্রোডাক্টর থেকে ইউজুয়ালি তোমার বেশি হবে, সেটাকে মাথায় রাখবে এটা। আর এটাই যদি তুমি ধরো মাল্টি স্টেপ অ্যান্ড এন্ডোথার্মিক করতে, মাল্টি স্টেপ এবং এন্ডোথার্মিক করতে, তাহলে কি করতে তুমি, তো এই একটা করলাম। এই ধরো ইন্টারমিডিয়েট, এই হচ্ছে রিঅ্যাক্টর, এই হচ্ছে প্রোডাক্ট, এই ট্রানজিশন স্টেট 1, এই ধরো ট্রানজিশন স্টেট 2, এদিকে তুমি পোটেনশিয়াল এনার্জি প্লট করছো, এদিকে তুমি রিঅ্যাকশন কোঅর্ডিনেট ধরো প্লট করছো। দেখো যেটা কথা যে প্রোডাক্টটা কিন্তু রিঅ্যাকশন থেকে মানে কম স্টেবল, এটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক। তার মানে এই পরবর্তীকালে দেখবে যে কোন একটা রিঅ্যাকশন যখন ঘটছে তখন কোন মানে যে ধরো একাধিক প্রোডাক্ট তৈরি হলো, একাধিক প্রোডাক্ট তৈরি হলে হচ্ছে কোন প্রোডাক্টটা বেশি স্টেবল হবে, হ্যাঁ, বা ধরো কোন একটা রিঅ্যাকশন ঘটছে, সেই রিঅ্যাকশনে তোমার কোন প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হবে সেইটা কিন্তু এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের উপরে অনেকটা নির্ভর করে। ধরো এরকম একটা সিচুয়েশন আমি বলছি, মানে আমি পরে কাইনেটিক্যালি কন্ট্রোল, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল এগুলো আমাদের সিলেবাসে নেই, কিন্তু পরপর এরকম সিচুয়েশন চলে আসবে, আমরা সেটা বলবো। ধরো এদিকে পোটেনশিয়াল এনার্জি প্লট করা হচ্ছে, এদিকে ধরো রিঅ্যাকশন কোঅর্ডিনেট, আমি একটা সেম সেট অফ রিঅ্যাক্টর নিয়েছি, এখানে ধরো একটা রিঅ্যাক্ট্যান্ট আছে। আচ্ছা এবারে তোমার ধরো তোমার লেটসে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, এইটা একটা, এইটা, বা আমি এইরকম করে না করে 1 মিনিট, মাঝখানে ধরো তোমার রিঅ্যাক্ট্যান্টটা আছে, এই ধরো এইখানে তোমার রিঅ্যাক্ট্যান্টটা আছে, এটা রিঅ্যাক্ট্যান্ট। এবার ধরো তুমি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা ধরো প্রোডাক্ট 1, এইটা ধরো তোমার প্রোডাক্ট 2। হ্যাঁ, আমি এই হাইট দুটো মোরালেস একই, এই যে হাইটটা, এই হাইটটা মোরালেস একই। তাহলে দেখো একই রিঅ্যাকশন থেকে শুরু করে দুটো পসিবল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট 2 ইজ মোর স্টেবল দ্যান প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 ইজ মোর স্টেবল দ্যান প্রোডাক্ট 1, ঠিক আছে। এবং এদের এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা এরও যতটা এরও ততটা বলে এখানে রেট দিয়ে আমি কোনো কথাবার্তা ইউজুয়ালি বলছি না। মানে এটা যদি তোমার ট্রানজিশন স্টেট 1 হয়, এটা যদি ট্রানজিশন স্টেট 2 হয়, তাহলে দেখো মোরালি ইকুয়ালি স্টেবল। আচ্ছা আবার ধরো এরকম একটা সিচুয়েশন, এদিকে পোটেনশিয়াল এনার্জি, এদিকে তোমার রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এই হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্ট। ধরো দুটো প্রোডাক্টের কথা আমি বলছি, দুটো প্রোডাক্ট মোরালেস ইকুয়ালি স্টেবল, এটা প্রোডাক্ট 1, এটা প্রোডাক্ট 2, যেভাবে এঁকেছি তাতে প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 মোরাল ইকুয়ালি স্টেবল। এবারে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে এরকম একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ারের থ্রু দিয়ে, এটা তোমার ট্রানজিশন স্টেট 1। আর একটা প্রোডাক্ট ধরো তৈরি হয়েছে তোমার এরকম একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে, এটা হচ্ছে ধরো ট্রানজিশন স্টেট 2। এক্ষেত্রে দেখো যে এই রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট যেতে গেলে এই এতখানি অ্যাক্টিভেশন ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে, এটা হচ্ছে ইডাগার 1। কিন্তু এইখান থেকে এইখানে যেতে গেলে এই অনেকটা বেশি অ্যাক্টিভেশন ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে। মানে তোমাকে ধরো একই জায়গা থেকে দুদিকে যেতে হবে, একদিকে প্রাচীরের হাইটটা কম, একদিকে প্রাচীরের হাইটটা বেশি। তুমি কোন রাস্তা দিয়ে যাবে, যেদিকে প্রাচীরের হাইটটা কম সেইটা। তাহলে এক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে যার অ্যাক্টিভেশন এনার্জিটা কম, অর্থাৎ যার ট্রানজিশন স্টেটটা হচ্ছে স্টেবল, সেটা হচ্ছে ফাস্টার রেটে তৈরি হবে। প্রোডাক্ট 1 ফর্মস অ্যাট ফাস্টার রেট, ঠিক আছে। প্রোডাক্ট 1টা হচ্ছে ফাস্টার রেটে তৈরি হবে, ঠিক আছে। তো দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে তোমাকে দেখতে হবে যদি ট্রানজিশন স্টেটগুলো একই হয়, তাহলে যে বেশি স্টেবল সেটাই হচ্ছে তোমার মোর স্টেবল আর কি, হ্যাঁ, থার্মোডাইনামিক্যালি স্টেবল বলা হয় আর এটা। আর যার অ্যাক্টিভেশন এনার্জিটা কম সেটা ফাস্টার রেটে তৈরি হবে। তাহলে এই যে প্রোডাক্টটা বেশি স্টেবল সে যদি তোমার
মানে মেজর প্রোডাক্ট হয় সেটাকে বলা হয় অনেক সময় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর যে ফাস্টার রেটে তৈরি হয় সে কিন্তু বেশি প্রোডাক্ট স্টেবল হয়, তাকে বলে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। মানে আমি পরের এক্সাম্পলটা বলে তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এবারে নেক্সট একটা সিচুয়েশন, আচ্ছা এই কথাটা একটু লিখে দিই তাহলে, ইফ মোর স্টেবল প্রোডাক্ট be the major product, then it is called thermodynamically control product বা TCP। আর এক্ষেত্রে হচ্ছে যদি হয় if the product which is formed at faster rate be the major product, then it is called kinetically control product বা KCP। ঠিক আছে, তাহলে যে প্রোডাক্টটা ফাস্ট রেটে তৈরি হবে সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হয়, তাহলে সেটা হচ্ছে তোমার কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর যেটা মোস্ট স্টেবল সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হয়, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আচ্ছা ধরো এরকম একটা সিচুয়েশন আমি বলছি এবার, ধরো এইরকম একটা সিচুয়েশন, এটা হচ্ছে তোমার রিয়াক্টার, এটা ট্রানজিস্টর 1, এটা হচ্ছে প্রোডাক্ট 1। আর একটা ধরো এটা হচ্ছে প্রোডাক্ট 2, এটা ধরো ট্রানজিশন স্টেট 2। এদিকে তোমার পোটেনশিয়াল এনার্জি প্লট করা হয়েছে, এদিকে তোমার রিয়াকশন কোঅর্ডিনেট। তাহলে এক্ষেত্রে দেখো কোন প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হবে, বলো প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 এর মধ্যে কে ফাস্টার রেটে তৈরি হবে বলো। আচ্ছা কোনটা বেশি স্টেবল, তাহলে প্রোডাক্ট 1 হচ্ছে কি, এইটা হচ্ছে বোথ কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট অ্যান্ড থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। মানে এখানে প্রোডাক্ট 1টা বেশি স্টেবল, আবার প্রোডাক্ট 1টা বেশি তাড়াতাড়ি তৈরি হয়, তাহলে প্রোডাক্ট 1টাই হচ্ছে বোথ কেসিপি অ্যান্ড টিসিপি। আচ্ছা এবার একটা সিচুয়েশন দেখো, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি একে রিয়াকশন কোঅর্ডিনেট। ধরো এবার একটা সিচুয়েশন হলো, এইটা প্রোডাক্ট 1, এটা ট্রানজিশন স্টেট 1, এটা প্রোডাক্ট, এটা ট্রানজিশন স্টেট 2, এইটা ধরে নাও তোমার রিয়াক্টর। তাহলে এক্ষেত্রে দেখো কেসিপি কে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট কোনটা, প্রোডাক্ট 2, কারণ এটা ফার্স্ট রেটে তৈরি হচ্ছে। আর থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট কোনটা, প্রোডাক্ট 1। ঠিক আছে, এটা তাহলে যে কাইনেটিক্যালি কন্ট্রোল থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল এইসব গল্প কিন্তু পরে পরে তোমার আসবে। তাহলে তোমাকে দেখতে, তাহলে যেটা আমি এই জায়গা থেকে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে তুমি দেখবে যে যদি কোনো একটা রিয়াকশন থেকে একাধিক প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোনটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে। ঠিক আছে, কোনটা ফাস্ট রেটে তৈরি হবে না, যার ট্রানজিশনটা বেশি স্টেবল বা যার অ্যাক্টিভেশন বেরিয়ারটা যত কম সে তত ফাস্টার রেটে তৈরি হবে, সেটাকে বলা হবে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর এবারে দিনের শেষে কিন্তু তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোনটা বেশি স্টেবল, তাহলে যেটা তাড়াতাড়ি তৈরি হলো সেটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কিন্তু আলটিমেটলি কোনটা সার্ভাইভ করবে আর যেটা বেসিক্যালি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট বা যেটা হচ্ছে তোমার বেশি স্টেবল। ঠিক আছে, তাহলে এবারে এই যে লাস্ট যে সিচুয়েশনটাকে কাইনেটিক্যালি কন্ট্রোল ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড আর কি, মানে তো এখন শুরুতেই যখন তুমি দেখবে তখন মনে হবে প্রোডাক্ট 2টা বেশি তৈরি হচ্ছে দেন প্রোডাক্ট 1। ঠিক আছে, এবারে যদি রিয়াকশনটা রিভার্সেবল হয় এবং সাফিসিয়েন্ট টাইম যদি অ্যালাউ করো তাহলে তুমি দেখবে দিনের শেষে কিন্তু প্রোডাক্ট 1টাই আলটিমেটলি তোমার থাকবে। ওই বলে না যে তুমি যদি খুব তাড়াতাড়ি শেখো তাহলে তাড়াতাড়ি ভুলে যাও,
আগে যদি খুব স্লোলি শেখো তাহলে তোমার মাথার মধ্যে থেকে যায়, বুঝে বুঝে অনেক সময় নিয়ে নিয়ে যদি তুমি শেখো তাহলে মাথার মধ্যে থেকে যায়। কিন্তু এজন্য দেখবে হয়তো একদিনের নোটিশে একটা বড় সিলেবাস তোমার পরীক্ষা হবে বলে দিল। এবারে কি, যে খুব ফাস্টার শিখতে পারে সে সেটা ভালো করবে, কিন্তু যে তাড়াতাড়ি শেখে সে হয়তো ব্যাপারটা অত বুঝে শিখছে না, সেটা সে ধরো ভুলে গেল। এবারে হয়তো 2 বছর পরে কোনো একটা পরীক্ষা হবে, এবার যে ছেলে খুব তাড়াতাড়ি শিখছে সে কি করছে, যেমন শিখছে তেমন ভুলে যাচ্ছে। আর 2 বছর পরে যখন পরীক্ষাটা হবে কেউ হয়তো স্লোলি শিখছে, কিন্তু আলটিমেটলি সেই গেনার হয়ে যাবে, কারণ সে কিছুই ভুলছে না প্রায় আর কি। সেখানে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা একটুখানি তুমি জাস্ট মাথায় রাখো। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে জেনারেল ডিসকাশনে আমি ওই দেখো আমি আগের দিন তোমাদের সিলেবাসটা তোমাদের কাছে উল্লেখ করে দিয়েছিলাম। সিলেবাসে যেটা আছে তাতে হচ্ছে যে অ্যাডিশনাল কথাবার্তাগুলো বললাম আজকে, সেগুলো সিলেবাসে উল্লেখ করা ছিল না, কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে এগুলো আছে বলে আমি একটুখানি বলে দিলাম। তাহলে আজকে দেখো আমি যে কটা জিনিসই বলেছি সেটা তোমার এই যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে দেখবে উল্লেখ করা যাবে। 11-এর সিলেবাসের কথা আমি বলছি আর কি। হ্যাঁ, বা তুমি যদি এনসিআরটির বইটা ফলো করো, এনসিআরটির বইকে দেখবে এই জিনিসগুলো নেই। তাহলে আমি 3-4টা অ্যাডিশনাল জিনিস বলে দিলাম, সেগুলো নিয়ে একটুখানি ডিসকাস করে নেবে। একটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, সেই জিনিসটা কি সেটা সম্বন্ধে একটা তোমার ধারণা থাকতে হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1 এবং SN2, এই মেকানিজমগুলো এবং তাদের মধ্যে যে ডিফারেন্সেস গুলো সেইটা একটা মাথায় রাখবে তুমি। এলিমিনেশন রিঅ্যাকশন যেটা E1 E2 এবং E1 CB, সেই মেকানিজমটা সম্বন্ধে তুমি একটা মোটামুটিভাবে ধারণা করে থাকবে। আর যেটা ফাইনালি বললাম সেটা হচ্ছে যে তোমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, যেখানে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস রিঅ্যাকশন কোঅর্ডিনেট প্লট করা হচ্ছে, যে বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে কেমন ভাবে প্লটগুলো হবে, এবং সেখান থেকে তোমার ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি দেখে তোমার ওই কোন প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হবে, আর প্রোডাক্টের স্টেবিলিটি দেখে কোনটা তোমার থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আর কি, সেইটা সম্বন্ধে তোমার একটা ধারণা হয়ে গেল। তাহলে এবারে বলো, যা বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। বলো, কিছু অসুবিধা আছে? বলছি যে ওই এর আগের ক্লাসের আরে সব পিডিএফ গুলো দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, দেওয়া হয়নি না। তাহলে নেক্সট ক্লাসে আমরা একদমই হাইড্রোকার্বন শুরু করব। হাইড্রোকার্বন নেক্সট ক্লাসে, মানে কালকে রাত্রেবেলা ক্লাস, আমরা হাইড্রোকার্বন থেকে স্টার্ট করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যেটা আমি বলছি যে তোমাদের তো সামনে পরীক্ষা টরীক্ষা চলে আসবে, পরীক্ষা টরীক্ষা চলে যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যে পার্টটা আছে না, সেই পার্টটাকে তো নিজেরা একটু পড়ে নাও। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা সেটা তো নিজের সিলেবাসে বা যেই সিলেবাসে নেই, কিন্তু 11-এর সিলেবাসে আছে। তাহলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পার্টটা নিজেরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করো। তাহলে আমরা ওই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3টে জিনিস বলা, এবং তার সঙ্গে হচ্ছে অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনগুলো আছে আর কি, সেইগুলো আমরা পরপর করে বলে দেবো আর কি। আমরা চেষ্টা করবো 4 দিনে 4টে জিনিস বলে দেওয়া। অ্যালকেন একদিনে বলে দেবো, অ্যালকিন একদিনে বলে দেবো, অ্যালকাইন একদিনে বলে দেবো, আর তোমার যেটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটা একদিনে একটু অনেক সময় একটু অসুবিধা হয়, 1 দিন বা 2 দিন ধরে বলে দেবো, তারপরে আমরা আবার পুরোটাকে রিভাইজ করিয়ে দেবো, তাহলে জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হাইড্রোকার্বনটা একটুখানি পড়ে নেবে। আজকে এইখানে আমরা রেখে দিলাম। এন্ড অফ লেকচার 8। করি আগে।